আচ্ছা, তো আমরা হচ্ছে প্রতিটা মডিউলে প্রতিটা টাইপ অফ কোশ্চেন হচ্ছে কভার করার চেষ্টা করব। তো এতে করে কি হবে, এতে করে হচ্ছে যে আমাদের মোটামুটি অল্প পড়ার ভিতরেও অনেকটুকু পড়া হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে কিছু জিনিস দেখাই, তাতে আপনারা বুঝতে পারবেন। যেমন কিনা দেখেন, আমরা হচ্ছে যে এই যে আমাদের এখানে তো কিছু কন্টেন্টস আছে, ঠিক আছে? প্রতিটা টাইপের কোশ্চেন থেকে আমরা, সরি, প্রতিটা মডিউল থেকে আমাদের এখানে তো দেয়া আছে যে আমরা কি কি করব। যেমন কিনা আমি যদি একটু দেখাই, লাস্টের থেকে যদি শুরু করি, আমরা যদি স্পিকিং মডিউলটা নিয়ে কথা বলতে যাই, আমরা হচ্ছে স্পিকিং মডিউলের পার্ট 0, যেটা যেটা ইন্ট্রোডাকশন, এটার উপর আমরা ক্লাস করব। কি করে হচ্ছে যে ইন্ট্রোডিউস করা যায় ওইগুলো আমরা দেখবো। পার্ট 1 এর শর্ট কোশ্চেন দেখবো, কিউ কার্ড গুলো দেখবো, ফলো আপ কোশ্চেন গুলো দেখবো। আবার কিউ কার্ডের ভিতরে হচ্ছে যে আমরা ক্যাটাগরি ওয়াইজ করবো, যেমন কিনা আমাদের পার্সন রিলেটেড, প্লেস রিলেটেড, থিং রিলেটেড, এক্সপিরিয়েন্স রিলেটেড। এখন একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমাদের কিন্তু অনেক কিউ কার্ড আছে, ঠিক আছে? মাক্কারের বইটা যদি খুলেন, অনেক টাইপের কিউ কার্ড আছে। আপনি এখন কয়টা পড়বেন বা কি আসে বিষয়, আপনি একটা কনফিউজিং সিচুয়েশনের ভিতরে পড়ে যেতে পারেন। এই সিচুয়েশনটাতে যদি আপনি না পড়েন, আমরা হচ্ছে প্রতিটা কিউ কার্ডকে কোনো না কোনো একটা ক্যাটাগরিতে নিয়ে আসবো। যেমন কিনা পার্সন রিলেটেড, আমাদের অনেক কিউ কার্ড থাকে কোন একটা মানুষ নিয়ে আমাদেরকে এক্সপ্লেন করতে বলে, ঠিক আছে? তো আমরা যদি ধরে নেন পার্সন রিলেটেড 3টা 4টা পড়ি, ঠিক আছে, একটা পার্সনকে কিভাবে এক্সপ্লেন করতে হয়, ওটা তো আবার হচ্ছে যে আমরা ক্যাটাগরি করে নিলাম, যে একটা পরিচিত মানুষকে কিভাবে এক্সপ্লেন করব, একটা অপরিচিত মানুষকে কিভাবে এক্সপ্লেন করবো। তো এটা যদি হচ্ছে যে আমরা শিখি 3টা 4টা পার্সন রিলেটেড কিউ কার্ড করার পরে, এরপরে আপনার দুনিয়ার যে কোনো পার্সন রিলেটেড কিউ কার্ড আসুক, আপনি করতে পারবেন। সো আপনার যে একটা লস্ট ফিলিং থাকতে পারে না, যে আয় হ্যাঁ আমি তো হচ্ছে আইডিয়া জেনারেট করতে পারি না, আমি স্টার্ট করতে পারি না, আমি এটা পারি না সেটা পারি না, আপনি যখন একটা কিউ কার্ড পাবেন, স্ক্রিনে যখন আপনাকে কিউ কার্ডটা দেখানো হবে বা সামনে যখন কিউ কার্ডটা দেয়া হবে, আপনি দেখে বুঝবেন যে আমি এই কিউ কার্ডটা আমার এই ক্যাটাগরিতে আছে। নো ম্যাটার হোয়াট, এটা কত আনকমন হোক কিছু আসে যায় না। আপনি যখন এটা একটা ক্যাটাগরিতে বুঝবেন যে হ্যাঁ আমি যেটা এই টাইপের পড়ছি, এটা পড়ি নাই বাট এই টাইপের পড়ছি, আমি জানি যে এই টাইপের জিনিসগুলো আমরা কিভাবে এক্সপ্লেন করবো, একটা মানুষকে কিভাবে এক্সপ্লেন করতে হয়, আপনি যখন জানবেন, তখন আপনার কিউ কার্ড আনকমন বলতে আর কিছু নাই। ঠিক আছে? ধরে নেন আপনি এমন একটা কিউ কার্ড পড়লেন, যে কিউ কার্ডের ভিতরে আপনাকে হচ্ছে যে মানে ধরে নেন আপনার সামনে এমন একটা কিউ কার্ড আসলো, যে কিউ কার্ডে আপনাকে একটা প্লেস এক্সপ্লেন করতে বলতে আছে, যেমন কিনা আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড। সো এমন হইতে পারে কিউ কার্ডটা আপনার জন্য আনকমন, কিন্তু আপনি প্রিভিয়াসলি আমার ক্লাসে প্লেস রিলেটেড 5টা 7টা কিউ কার্ড এমন ভাবে পড়ছেন যে আপনি জানেন যে একটা প্লেস রিলেটেড কিউ কার্ডটা কিভাবে এক্সপ্লেন করতে হয়। যেমন কিনা আপনি আমার ক্লাসে পড়ে গেছেন একটা প্লেস যেটা আপনি ভিজিট করতে চান, ঠিক আছে? আপনার এক্সাম হলে আসলো একটা প্লেস যেটা আপনি ভিজিট করেছেন। তো দুইটার ভিতরে হচ্ছে আপনি একটু মিলাই ফেলতে পারবেন যে কিভাবে শুরু করতে হয়। আপনি শুরু করতে পারেন যে ইন মাই লাইফ আই হ্যাভ ভিজিটেড আ লটস অফ প্লেসেস, দিস ইনক্লুডস টুরিস্ট অ্যাট্রাকশনস এন্ড মেনি মোর, ঠিক আছে? এরকম করেছে আপনি সবগুলোতে দেখবেন একটা কমন স্টার্টিং দিতে পারতেছেন। তারপর দিয়ে আপনি যখন ক্যাচ আপ করতে পারবেন, মিলাতে পারবেন, তখন আই গেস আর আপনার সমস্যাটা হবে না। তো এগুলো হচ্ছে আর কি, জাস্ট স্পিকিং মডিউলটার কথা বললাম কিউ কার্ডের। তো এগুলো হচ্ছে আমরা একটু টাইপ ওয়াইজ পড়লাম আর কি, একটু স্মার্ট ভাবে আগাইতে হবে আমাদেরকে। তারপর দিয়ে হচ্ছে যে আমরা যদি একটু লিসেনিং এর দিকে আগাই, লিসেনিং এর ভিতরে আমাদের লিসেনিং এর সিলেবাসটা বা কোশ্চেনের টাইপ কি কি আছে, যেমন কিনা হচ্ছে লিসেনিং কোশ্চেন ফরম্যাটস গুলো কি কি আছে। ফর্ম কমপ্লিশন আছে, ম্যাপ আছে, শর্ট এমসিকিউ আছে, লেংথি এমসিকিউ আছে, ডাবল কোশ্চেন এমসিকিউ আছে। আমি আপনাদেরকে যখন করাবো, আমি শর্ট এমসিকিউ ক্লাসটাতে আমি দেখাবো যে শর্ট এমসিকিউ গুলো আপনি কিভাবে সলভ করবেন। যে কোনো ক্যামব্রিজের হোক, যে কোনো টেস্টের হোক, যে কোনো টাইপেরই হোক, শর্ট এমসিকিউ আপনি কিভাবে সলভ করেন ওইগুলো আমি আপনাকে সুন্দরভাবে দেখাই দিই। ঠিক আছে? আচ্ছা, এখন আপনার কাছে মনে হতে পারে যে খুব এলোমেলো ব্যাপার, বাট না, যখন হচ্ছে যে আমরা একটা মডিউল শুরু করব, তখন আমি হচ্ছে ওই মডিউলটা নিয়ে এক্সপ্লেন করবো যে ওই মডিউলে কি কি আছে বা কিভাবে কি করতে হয়, তখন হচ্ছে আমি ডিটেলসে বলে দিব। এখন হয়তো আপনার কাছে অনেক কিছু মনে হতে পারে। আচ্ছা, তারপর দিয়ে রিডিং এর দিকে আমাদের যে প্রতিটা টাইপের কোশ্চেন, ঠিক আছে, একটা ক্লাসে দেখা গেল আমরা হচ্ছে যে ট্রু ফলস নট গিভেন করলাম, ঠিক আছে? আমি দেখাই দিব যে কি করে হচ্ছে ট্রু ফলস নট গিভেন আপনাকে করতে হবে, কিভাবে আপনি স্ক্যান করবেন, কি মেথড গুলো ফলো করবেন, কোন জিনিসটা দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ এটা ট্রু, কোন জিনিসটা দেখলে আপনি বুঝবেন যে না এটা ফলস, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে যে আমি আপনাদের জন্য সুবিধা করে দিব। আচ্ছা, তারপর দিয়ে হচ্ছে যে আপনি গ্যাপ ফিলিং যখন করাবো, গ্যাপ ফিলিং এর ভিতরে দেখেন আবার আমাদের টাইপ করা আছে, ডিরেক্ট অ্যান্সারের গুলো, সিনোনিমের গুলো, ডায়াগ্রামের গুলো, আমি প্রতিটার উপর একটা একটা করে ক্লাস করাবো, এমসিকিউ গুলো করাবো, এখানে ভিতরে টাইপ ওয়াইজ আছে। তো যখন কিনা আপনি মোটামুটি প্রতিটা টাইপ দেখে ফেলবেন,
তখন আপনি জানবেন যে আমার কোশ্চেন হার্ড হচ্ছে, ইজি হচ্ছে, আই ডোন্ট কেয়ার, আমি জানি এটা কিভাবে সলভ করতে হয়, আমি জানি কিভাবে স্ক্যান করতে হয়, কোনটার কিওয়ার্ড ধরতে হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাদের জন্য হেল্প হবে। তারপর দিয়ে রাইটিং এ যখন আসবো, ঠিক আছে, সো রাইটিং এ আমরা হচ্ছে যে কি করব, আমি হচ্ছে যে যখন রাইটিংটা শুরু করবো আর কি, ফার্স্ট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে স্ট্রাকচার দেখাবো, কি করে হচ্ছে যে আমাদের রাইটিং টাস্ক ওয়ানের স্ট্রাকচার গুলো হয়, তারপর দিয়ে হচ্ছে যে কি কি টাইপের হয়, যেমন কিনা দেখেন বার চার্ট, পাই চার্ট, ম্যাপ, আমি হচ্ছে যে প্রতিটা দেখাবো এবং এক্সপ্লেন করবো যে আপনি কি করে কোনটা অ্যান্সার করবেন, ঠিক আছে। বার চার্ট, আপনি বার চার্টের আমাদের স্ট্রাকচারটা কি, ঠিক আছে, প্রতিটার উপরে ডেডিকেটেড ক্লাস, এগুলোর উপরে আপনি হচ্ছেন যে তখন এক্সপ্লেন করতে পারবেন। আর আমরা হচ্ছে যে এইভাবে আগে যাবো আর কি। ধরে নেন এটা হচ্ছে আমাদের 30 ডেজ এর একটা প্ল্যান। আমাদের যখন কিনা কোনো কিছু একটা হয়ে যাবে, বার চার্ট আমাদের হয়ে গেল, আমরা একটা ক্লাসে বার চার্ট করে ফেললাম, এই পিডিএফটাতে বা এই ডক ফাইলটাতে এই পাশে হচ্ছে ডান লিখে দেব যে আমাদের বার চার্টটা ডান, এবং এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সো এটা আপনারা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে আপনি আপনার সামনে রাখবেন। আপনি যখন কিনা হচ্ছে যে বার চার্টটা করবেন, আপনি ডান লিখবেন বা হচ্ছে যে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, বা আপনার যদি কোনো সাইড নোট থাকে আপনি লিখে রাখবেন, ঠিক আছে, এখানে সাইড নোট দিয়ে রাখবেন। সো এগুলো গেল হচ্ছে যে আমাদের টাইপের কোশ্চেন গুলো কিভাবে হচ্ছে যে আমরা মানে পড়ব। আচ্ছা, তারপর দিয়ে একটু রুটিনটা যদি আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। আমি ডিরেক্টলি ক্লাস শুরু করতেছি না, অনেকে হচ্ছে ডিরেক্টলি ক্লাস শুরু করে দেয়, বাট আমি চাই আপনাদের আইডিয়া ক্লিয়ার থাকুক, আমার সাথে আপনাদের যে জার্নিটা হবে এই জার্নিটা যাতে আপনাদের ক্লিয়ার থাকুক, আমি হচ্ছে যে ওইটা চাচ্ছি, ঠিক আছে। তো এই কারণে আহ, আমি এগুলো আপনাদেরকে তো ডিটেলসে দেখাচ্ছি। তারপর দিয়ে আমরা যখন কিনা হচ্ছে যে এই ধরনের 30 ডেজ এর প্ল্যানটা বা হচ্ছে যে 30 ক্লাসের যে প্ল্যানটা, এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই কি করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 30 দিনের এটা হচ্ছে একটা রুটিন, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব, আপনারা হচ্ছে এটা প্রিন্ট করে নেবেন। এটা আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস ডেমো ক্লাসের পরে আর কি দিয়ে দিব, আপনারা সেটা প্রিন্ট করে নিন। দেখেন এটা কিভাবে সাজানো। ডে ওয়ানে আমরা কি করতেছি, ডে ওয়ানে হচ্ছে আমরা গ্যাপ ফিলিং করতেছি। আচ্ছা, রিডিং এর গ্যাপ ফিলিং করতেছি। সো ওইখানের ভিতরে আমাদের লেখা আছে ক্যামব্রিজ 11 এর টেস্ট ওয়ান এর প্যাসেজ 1 এবং 2, এগুলো হচ্ছে আমি ক্লাসে করাবো, যে কোনো একটা বা যে কোনো দুটা হচ্ছে আমি ক্লাসে করাবো, এবং হোমওয়ার্কটা দেওয়া থাকবে, ঠিক আছে। একদিনের হোমওয়ার্কে এগুলো থাকবে, সবগুলো তো আর থাকবে না, হচ্ছে সিচুয়েশন বেসড হচ্ছে যে থাকবে, একক জনকে এককটা দিতে পারি, ঠিক নেই আসলে আমি কি করি না করি। আচ্ছা, যাক, তো এটা গেল আর কি। ধরে নেন ফার্স্ট ক্লাসটা আমরা গ্যাপ ফিলিং এর উপরে করলাম। তো এই যে এই জিনিসগুলো যে আপনারা সাজানো দেখতেছেন, ক্যামব্রিজ 11, 14, 16, এগুলো খুব মানে খুব চুজেন, ঠিক আছে। পুরো ক্যামব্রিজ বই ঘেটে ঘুটে এগুলো হচ্ছে খুব চুজেন, যে এই টেস্টের এই এগুলো প্যাসেজ গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলোর গ্যাপ ফিলিংটা করলে আমাদের জন্য কভার আপ হচ্ছে, ঠিক আছে। সো চিন্তা করেন আপনি যখন কিনা ফার্স্ট ক্লাসটাতে আপনি যখন কিনা গ্যাপ ফিলিং এর উপর আমি তো দেখাই দিচ্ছি কিভাবে আপনি গ্যাপ ফিলিং করবেন এখান থেকে, ঠিক আছে। যখন কিনা আপনি হোমওয়ার্ক গুলো করবেন, প্রবলেম পাবেন, সেই প্রবলেম গুলো আমি সলভ করবো পরবর্তী ক্লাসে, তারপর আবার হচ্ছে যে আরেকটা ক্লাস শুরু করবো। এরপরে সেকেন্ড ক্লাসটাতে যদি আপনি দেখেন, সেকেন্ড ক্লাসে আমাদের কি আছে, সেকেন্ড ক্লাসে আছে আমাদের হচ্ছে যে রাইটিং, সেখানে টাস্ক ওয়ানে বার চার্ট এবং হচ্ছে যে আমি লাইন চার্ট দেখাবো, আপনাকে হচ্ছে ক্লাস পিডিএফ থেকে করানো হবে। আচ্ছা, তারপর দিয়ে হচ্ছে যে আপনাদেরকে এখানে দেখাও দেওয়া হবে যে আপনি ক্যামব্রিজের এত নাম্বার থেকে এতটা পড়েন, এটা আপনার জন্য হোমওয়ার্ক। এরকম করে হচ্ছে আমরা আগে আগে যাব, রিডিং রাইটিং, রিডিং স্পিকিং, রিডিং রাইটিং, এরকম করে হচ্ছে যে আমরা আগে যাব। আগাইতে আগাইতে হচ্ছে যে আমরা মোটামুটি সবগুলা টাইপের কোশ্চেন যেগুলো দেখানো হচ্ছে, সবগুলা টাইপের কোশ্চেন হচ্ছে কি করবো আমরা, আমরা হচ্ছে টাচ করবো। আচ্ছা, তো এই যে 28টা ক্লাস পর্যন্ত আসতে আসতে আমাদের কি হয়ে যাবে, আমাদের হচ্ছে সিলেবাসটা শেষ হয়ে যাবে। কেউ যদি 28টা ক্লাস কন্টিনিউয়াসলি করেন, ক্যামব্রিজের এমন কোনো কোশ্চেন আপনার থাকবে না, এমন টাইপের কোনো কোশ্চেন থাকবে না যে আপনার কাছে আনকমন, আপনার কাছে মনে হবে যে আচ্ছা এই টাইপের কোশ্চেনটা আমি কিভাবে করবো, ওটা আপনার কাছে থাকবে না, ঠিক আছে। আর প্লাস তো এখানে হচ্ছে হোমওয়ার্ক তো আছেই, তাই না। আপনি হচ্ছেন যে এই হোমওয়ার্ক গুলো যখন কিনা হচ্ছে দেখে দেখে করবেন, আপনাদের জন্য জিনিসটা অনেকটা হেল্পফুল হবে আর কি। আচ্ছা, এটা কমপ্লিট না, এটা হচ্ছে কমপ্লিট, আচ্ছা সরি, এটা কমপ্লিট না, ইনকমপ্লিট ছিল, এটা হচ্ছে কমপ্লিট। ওকে, এই যে প্রতিটাতে দেখছেন কি করে হচ্ছে হোমওয়ার্ক দেওয়া আছে, মানে আপনি এনরোল করার আগে বা আপনি শুরু করার আগেই আপনার জানা থাকবে যে আপনি 30 দিন কি করতে যাচ্ছেন, আপনি 30 দিন কিভাবে আগাবেন, আপনার লস্ট হওয়ার কোনো চান্সেস নাই। আচ্ছা, এখন আমার যেহেতু হচ্ছে সিস্টেমটা যেহেতু মান্থলি সিস্টেমটা রাখার সবচেয়ে বড় বেনিফিটটা বা সবচেয়ে বড় কারণটা হচ্ছে, যারা একটু ভালো আগাইতে পারে তারা কি করতে পারে, ধরেন আপনি যখন জানবেন যে এই জিনিসটা আপনার জন্য
আপনি ধরে নেন এটা আপনি আগে একদিন করে ফেলেন, ঠিক আছে? এরপরে আপনার কাছে টাইম আছে, আপনি চাইলে যখন আপনার কাছে ম্যাটেরিয়াল থাকবে এই জিনিসটা আপনি আগে আগে করে নিতে পারবেন। এতে করে কি হবে, আপনার নিজের লাস্টের দিক থেকে আপনার অনেকটা টাইমও বেঁচে যেতে পারে। তো এটা হচ্ছে আর কি একটা কমপ্লিট গাইডলাইন। আচ্ছা, তো এগুলো হচ্ছে আর কি স্টাডি ম্যাটেরিয়ালস গুলো আমি দেখাচ্ছি ক্লাস শুরু হওয়ার আগে, যাতে হচ্ছে যে আপনাদের জন্য একটু ভালো হয় আর কি। যেমন কিনা হচ্ছে যে let's do- আচ্ছা, যেমন কিনা আপনাদেরকে হচ্ছে এখান থেকে প্রতিটা টাইপেরই দেখানো হবে। যখন কিনা হচ্ছে যে আমরা রাইটিং টাস্ক 1 করাবো, ঠিক আছে? এই যে রাইটিং টাস্ক 1, যে যখন হচ্ছে যে রাইটিং টাস্ক শুরু করব, রাইটিং টাস্ক 1 এর প্রথমে তো হচ্ছে আপনাদেরকে দেখানো হবে যে আমাদের কি কি টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে? যাতে করে আপনি লস্ট না হন, কি কি টাইপের কোশ্চেন আছে এগুলো হচ্ছে আপনাকে এগুলোর সাথে ইন্ট্রোডিউস করানো, এটা হচ্ছে একটা টার্গেট। তারপর দিয়ে হচ্ছে যে এই ধরনের বার চার্ট একটা টাইপের কোশ্চেন না, এটার উপরে হচ্ছে যে আমাদের একটা ডেডিকেটেড ক্লাস, যে বার চার্টটা কি সেটা এক্সপ্লেন করা, সেটাকে হচ্ছে যে আমরা কিভাবে করব, ঠিক আছে, কি কি করব, কি করে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয় সেটা হচ্ছে যে দেখানো হবে, ঠিক আছে, ইন্ট্রোডাকশন বা হচ্ছে যে কি করে যাচ্ছি। তারপর দিয়ে হচ্ছে যে আমরা ওভারভিউটা কিভাবে লিখবো স্টেপ ওয়াইজ, ঠিক আছে। তারপর দিয়ে হচ্ছে যে আমরা কি করে হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফটা লিখবো ডিটেলসে, কেমন টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, এগুলো হচ্ছে আপনাকে দেখানো হবে। তারপর দিয়ে হচ্ছে যে যখন কিনা এটা রাইটিং এরটা গেল, মানে রাইটিং টাস্ক 1 একটা গেল। রাইটিং টাস্ক 2 তে ধরে নেন আমরা কি করতেছি, রাইটিং টাস্ক 2 তে আমাদের আছে প্রথম দিন হচ্ছে যে আপনাকে অবভিয়াসলি দেখানো হবে যে রাইটিং টাস্ক 2 কি, কিভাবে করা হয়, সেগুলোর মার্কিং ক্রাইটেরিয়া কি, আপনাকে এগুলোর সাথে পরিচয় করানোটা হচ্ছে প্রথম ক্লাসের টার্গেট, ঠিক আছে? যে আমাদের কি কি টাইপের কোশ্চেন আছে, আমাদের হচ্ছে যে এগ্রি ডিসএগ্রি বা কজ সলিউশন এগুলো আছে, এগুলো হচ্ছে যে আপনাকে প্রথম ক্লাসে দেখানো হলো। ওকে, এরপরে আমরা কি করতেছি রাইটিং টাস্ক 2 তে, আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে এই যে দেখতেছেন না টাইপ গুলো, প্রতিটা টাইপের করবো। ধরে নেন আমরা হচ্ছে যে একদিন শুরু করলাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের এস। আমরা প্রথমে দেখবো যে এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপের এসে গুলো রাইটিং টাস্ক 2 এর একটা টাইপের কোশ্চেন, ওটাকে আমরা কিভাবে লিখি, ইন্ট্রোডাকশনটা কিভাবে হয়, বডি 1 বডি 2 কিভাবে লিখি, কনক্লুশন কিভাবে লিখি। এরপর দিয়ে আপনাদেরকে হচ্ছে এক্সাম্পল দেখানো হবে, ঠিক আছে? আমি হচ্ছে পুরোটা এক্সপ্লেইন করব কি করে হচ্ছে যে আমরা একটা লিখতেছি, ঠিক আছে? এরকম হচ্ছে দুইটা তিনটা একসাথে হচ্ছে দেয়া হলো। তারপর দিয়ে আপনাদের জন্য এখানে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? হোমওয়ার্ক গুলো আপনারা লিখবেন, সবাই লিখবেন, লিখে সাবমিট করবেন, আমি এগুলো চেক করবো। তো এতে করে কি হবে, এতে করে হবে যে আমাদের টোটাল কয়টা টাইপের কোশ্চেন আছে, আমাদের টোটাল হচ্ছে যে রাইটিং টাস্ক 2 তে 5টা টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে? 5টা টাইপের কোশ্চেন আপনি যখন 5টা ক্লাসে করে ফেলবেন, তখন আপনি ক্যামব্রিজের যে কোনো বই, ঠিক আছে, যে কোনো বই আপনি উল্টান, উল্টায় রাইটিং টাস্ক 2 এর যে কোনো একটা কোশ্চেন ধরেন, এই 5টার মধ্যে কোনো একটার ভিতরে পড়ে যাবে, জাস্ট পড়ে যাবে, ঠিক আছে? তো আপনি যদি কিছু না হয়, ঠিক আছে, যত হার্ডই হোক, আপনি যখন কিনা হচ্ছে যে জানতেছেন যে আমার স্ট্রাকচারটা এটা, আমার স্ট্রাকচারটা এটা, আমি মানে ইন্ট্রোডাকশনটা এইভাবে লিখছি, কোশ্চেন যা মন চায় তা আমি স্ট্রাকচারটা এইভাবে লিখতেছি, তখন আপনার জন্য ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। এখন আপনার কাছে আপনারা হয়তোবা খেয়াল করছেন কিছু কিছু কোচিং সেন্টারে কি করে সচরাচর হচ্ছে যে আপনাকে অনলাইন কোচিং বলেন বা হচ্ছে যে কিছু জায়গায় আপনাকে রেডি ফরম্যাট দিয়ে দেবে। অনেকে আইসা হচ্ছে যে ভাই জিজ্ঞেস করে ভাইয়া ফরম্যাট আছে বা হচ্ছে যে মানে টেমপ্লেট আছে। আমি টেমপ্লেটটা সচরাচর দেই না, কারণ হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে এক ধরনের কি বলে এটা মানে একটা ঠিক না, আসলে সোজা কথা, আপনি যদি বেসিকটা ভালোভাবে পারেন আপনার টেমপ্লেটটা লাগে না, আপনি জাস্ট জানেন আপনাকে কিভাবে স্ট্রাকচারটা করতে, আমি স্ট্রাকচারটা শিখি, মোট কথা হচ্ছে এখানে এটাই। কারণ টেমপ্লেট দিয়ে বেশি দূর আগানো যায় না, আনকমন কিছু আসলে হচ্ছে যে একটা কট খেয়ে বসে মানুষের। আচ্ছা, এই আর কি ব্যাপার স্যাপার রাইটিং এর বললাম। চলেন আমরা হচ্ছে যে আজকে কোন একটা টপিকের উপরে ক্লাস করি। কিসের উপরে ক্লাস করা যায়? আচ্ছা বলেন তো, কিসের উপরে করতে যাচ্ছেন আপনারা আজকে? রাইটিং এর উপর নাকি হচ্ছে রিডিং এর উপর? যেটার উপর করতে চান ওটার উপর করাবো। রাইটিং এর উপর। রাইটিং এর উপর, রাইটিং এর উপর করান ভাইয়া। আচ্ছা বাকিরা, বাকিদের কোনো মতামত নাই? জি যার ভাইয়া, যেটা রাইটিং করতে এর উপর করে, হ্যাঁ আপনি রাইটিং এর উপর করালেই মনে হয় ভালো হবে। তো আমারও মনে হচ্ছে যে রাইটিং এর উপরই করান। আচ্ছা ঠিক আছে,
তাহলে হচ্ছে চলেন আমরা হচ্ছে আজকে রাইটিং এর উপরে করব। তো রাইটিং এর উপরে করার জন্য আমরা হচ্ছে যে একটু প্রথমে ধারণা নিয়ে নিই। আমি জানি আপনারা মোটামুটি সবাই ইউটিউব ঘাটেন বা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোর্সে ছিলেন, আপনাদের ভালো পরিমাণে ধারণা আছে। বাট আমার কোর্সে যখন আপনি এনরোল করছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি একদম শুরু থেকে শুরু করবেন, সবার ক্ষেত্রে সেটা সেম। আচ্ছা, আইএলটিএস এর রাইটিং নিয়ে আমি একদম হচ্ছে যে শুরু থেকে আলোচনা করার চেষ্টা। আমাদের যে আইএলটিএস এর রাইটিং মডিউলটা, আমাদের 4টা মডিউলের ভিতরে আইএলটিএস এর রাইটিং মডিউলটা হচ্ছে এক। আচ্ছা, এটা সম্পর্কে আমি যদি একটু বলি, এটা আমরা কখন দিই? আমাদের যে আইএলটিএস এর যে টেস্টটা হয় সেটা 2 দিনে হয়, আপনারা জানেন। আমাদের হচ্ছে যে লিসেনিং, রিডিং এবং রাইটিংটা একদিনে হয়, স্পিকিংটা আরেক দিন হয়। তো যেদিন আমাদের লিসেনিং, রিডিং এবং রাইটিং হয়, ওই দিন রাইটিংটা হয় লাস্টের দিকে। লেখালেখির ব্যাপার থাকে, এটা সম্পর্কে কিছু কমন কোশ্চেন হচ্ছে যে পেন্সিল দিয়ে লিখতে হয়, এসব হাবি জাবিতে না যায়। তো রাইটিং যে মডিউলটা, এখানে ভিতরে আমাদের 2টা টাস্ক থাকে। কয়টা টাস্ক থাকে? 2টা টাস্ক থাকে। আচ্ছা, তো এই 2টা টাস্কের ভিতরে আমাদের যে টাস্ক ওয়ানটা আপনাকে হচ্ছে একটা ফিগার দেয়া থাকবে বা হচ্ছে একটা ছবি দেয়া থাকবে। কি কি টাইপের আমরা আলোচনা করতেছি, কোনো সমস্যা নাই, একটা ছবি দেয়া থাকবে। আচ্ছা, তো ওই ছবিটা দেখে আপনাকে হচ্ছে যে এক্সপ্লেন করতে হবে। এটা হচ্ছে রাইটিং টাস্ক। এবং এটা হচ্ছে আমাদের টোটাল রাইটিং এর মার্কিং ক্রাইটেরিয়ার 1/3। 1/3 মানে বুঝেন তো? মানে হচ্ছে যে আমাদের যে টোটাল যে মার্কিংটা করা হয়, ধরে নেন রাইটিং টাস্ক যদি আমি ধরে নেই 100, 100-র ভিতরে 33%টা ডিপেন্ড করে রাইটিং টাস্ক 1 এর ভিতরে। আচ্ছা, তো এটা আমাদেরকে লিখতে হয় 150 ওয়ার্ড মিনিমাম। 150 ওয়ার্ড মিনিমামের ভিতরে লিখতে হয়, এর উপরে যতটুকু লেখা যায় আর কি। এর মানে এই না যে আপনি 300-400 ওয়ার্ড লিখবেন, ওটা মোটেও না। 150 ওয়ার্ডটা হচ্ছে মিনিমাম, আপনি ট্রাই করবেন 180 ওয়ার্ডের কাছাকাছি লিখতে। আচ্ছা, তো এটা গেল আর কি একটা সিম্পল ব্যাপার। এবং আপনি টোটাল রাইটিং টাস্কের জন্য সময় পাবেন 1 ঘন্টা। আপনাকে চেষ্টা করতে হবে রাইটিং টাস্ক ওয়ানটা যেন প্রথম 20 মিনিট 22 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। আপনার কাছে মনে হতে পারে এটা তো একটু ডিফিকাল্ট হতে পারে, মোটেও ডিফিকাল্ট হবে না। কারণ আপনি যখন কিনা টাইপটা জানবেন, আপনি যখন কোশ্চেনটা দেখবেন, কোশ্চেনটা পড়ার আগে কোশ্চেনটা যখন আপনার চোখে লাগবে, আপনি তখনই বুঝবেন আচ্ছা এটা এটা আসছে। আপনি যখন গোল গোল দিয়ে সার্কেল দেখবেন, আপনি বুঝে যাবেন ও ওটা পাই চার্ট আসছে। আপনি যখন দেখবেন যে বারের মতো লাইন আসছে, আপনি বুঝবেন আচ্ছা এটা বার চার্ট, আমি জানি এটা কিভাবে করতে হয়। আপনার কাছে যখন লাইন চার্ট আসবে, আপনি যখন দেখবেন লাইন লাইন লাইন, আপনি বুঝে যাবেন লাইন চার্ট, ওকে আমি জানি এটা স্ট্রাকচারটা কি করতে হবে, শুধু কোশ্চেনটা দেখতেছি, অ্যানালাইজ করে অ্যান্সার করে দিচ্ছি। আচ্ছা, তো ব্যাপারটা খুব বেশি ডিফিকাল্ট হবে না। এরপর দিয়ে আমাদের যে টাস্ক টুটা হচ্ছে আমাদের টোটাল যে মার্কিং ক্রাইটেরিয়া, সেটা 2/3 অর্থাৎ 66% মার্কস ডিপেন্ড করে আমাদের রাইটিং টাস্ক 2-তে। তো বুঝেই যাচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মিনিমাম 250 ওয়ার্ডে লেখা লাগবে, মিনিমাম 250 ওয়ার্ড। আর একটু বেশি লেখার চেষ্টা করবেন, 280 বা হচ্ছে যে 300 এরকম হচ্ছে লেখার চেষ্টা করবেন। তো এটার জন্য সময়টা বরাদ্দ রাখবেন আনুমানিক 35 থেকে 40 মিনিট। তো ওই টাইমটাকে আপনি কিভাবে ডিভাইড করে নেবেন সেটা আমি বলবো, সমস্যা নেই। আপনি কতটুকু টাইম হচ্ছে যে কোশ্চেন পড়ার জন্য নিবেন, কতটুকু টাইম হচ্ছে যে আপনি ইসের জন্য নেবেন, কি বলে এটাকে, লেখার জন্য নেবেন, ওটা আমি হচ্ছে যে এক্সপ্লেন করে নেব একটু পরে। তো যাই হোক, আমরা বুঝলাম আমাদের 2টা টাস্ক আছে, টাস্ক 1 এবং টাস্ক 2। আমরা এবার একটু আগে যাই, টাস্ক 1 নিয়ে একটু আলোচনা করি। টাস্ক 1টা কি বা কি কি আসলে বিষয় কি আছে। রাইটিং টাস্ক, সরি রাইটিং টাস্ক 1। এই যে আমাদের যে হচ্ছে যে রাইটিং টাস্ক 1টা আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিন তো আশা করি ক্লিয়ার আছে। রাইটিং টাস্ক 1 সম্পর্কে তো হচ্ছে যে আমি আলোচনা করলাম, রাইটিং টাস্ক 1 এর ভিতরে আমাদের কি কি থাকে বা হচ্ছে যে মানে মার্কিং ক্রাইটেরিয়া তো আপনাদেরকে বললাম। আমাদের রাইটিং টাস্ক 1টা টোটাল কত টাইপের কোশ্চেন আছে জানেন? আমাদের টোটাল আছে হচ্ছে যে 6 টাইপের কোশ্চেন। সেই 6 টাইপের কোশ্চেন গুলো কি কি? আমাদের প্রথমে হচ্ছে ফ্লো চার্ট, কোনটা কি এক্সপ্লেন করব একটু দেখতে থাকেন। ফ্লো চার্ট, তারপর কি আছে লাইন চার্ট, টেবিল আছে, পাই চার্ট আছে, আমাদের বার চার্ট আছে, এবং আমাদের ম্যাপস। ঠিক আছে, এগুলো আমাদের আছে। আচ্ছা, এবার চলেন রাইটিং টাস্ক 1 নিয়ে একটু ডিটেলসে আলোচনা করা যাক। একটু আমরা জেনে নিই যে আমাদের রাইটিং টাস্ক 1-এ, ও বাই দ্য ওয়ে এটা একটা বইয়ের থেকে নেয়, এটা আমার লেখা না, এটা একটা কি যেন নাম, ওনার একটা বইয়ের থেকে নেয়। সো যার লেখা বই তাকে তো ক্রেডিট দেওয়াই লাগে।
যাই হোক, আমাদের হচ্ছে যে একটু জানি যে আমাদের কয়টা জিনিসের উপরে মার্কিংটা করা হয়। আমাদের রাইটিং টাস্ক 1 হোক কিংবা 2 হোক, 4টা পয়েন্টের উপরে মার্কিং করা হয়। কি কি? টাস্ক অ্যাচিভমেন্ট, কোহারেন্স এন্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্সেস, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি। শুনতে খুব ডিফিকাল্ট মনে হলো, আমি একটু জাস্ট ইজিলি বলে দিই যে 4টা জিনিসের উপরে ডিপেন্ড করে আপনাদের মার্কিংটা করা হবে। আচ্ছা, সেগুলো কি? আপনি তো বললাম। এখন টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে আপনাকে একটা কোশ্চেন করে, ঠিক আছে, আপনি সেই কোশ্চেনটার রিলেভেন্ট অ্যান্সার কতটুকু দিতে পারছেন সেটাই হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। আপনাকে এক্সপ্লেন করতে বলছে বাংলাদেশের জাতীয় ফল, আপনি যদি জাতীয় ফলটা এক্সপ্লেন করতে পারেন, ফাইন, টাস্ক অ্যাচিভড। যদি আপনি জাতীয় ফলরে এক্সপ্লেন না করে জাতীয় ফুলরে এক্সপ্লেন করেন, টাস্ক নট অ্যাচিভড। ঠিক আছে, জিনিসটা এরকম। যদি এসব আসবে না, বুঝালাম আর। কোহারেন্স এন্ড কোহিশন জিনিসটা, কোহারেন্স এন্ড কোহিশনটা হচ্ছে, আমি যদি একটু সহজ ভাষায় বলতে চাই, আপনি যে ট্র্যাকটা আছে, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত ফ্লোটা ঠিকভাবে মেনটেন করতে পারছেন কিনা সেটা। দেখা গেল আপনি একটা কিছু শুরু করলেন, এলোমেলো করে ফেলতেছেন, তখন আপনার কোহারেন্স এন্ড কোহিশনটা ঠিক থাকলো না, ঠিক আছে। লেক্সিক্যাল রিসোর্সেস, শুনতে খুব ডিফিকাল্ট ওয়ার্ড মনে হলো, সহজ ভাষায় হচ্ছে যে ভোকাবুলারি। আচ্ছা, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি মানে তো বুঝতেছেন, গ্রামার্স। ঠিক আছে, এগুলো এখানে লেখা আছে, পিডিএফ আমি দিয়ে দিব, বুঝে যাবে। হ্যাঁ। আচ্ছা, এগুলো পরে চলেন আমরা হচ্ছে একটু টাইপ গুলো দেখি। সো 6টা টাইপ কি কি বলছিলাম, আশা করি আপনাদের মনে আছে। আপনারা একটু মনে না থাকলে লিখে রাখেন বা একটা করে দেখেন। তো দেখেন, ফ্লো চার্ট হচ্ছে একটা টাইপ, ঠিক আছে। আর আজকের ডেমো ক্লাসের পরে কেউ যদি ক্লাস নাও করেন, আজকের ক্লাসটা আপনাদেরকে রাইটিং টাস্ক সম্পর্কে একটা ভালো ধারণা দিবে। এই টাইমে কি জন্য করতেছে? ওই তিনজন তার আছে। ওকে ওকে, আচ্ছা। সো যাই হোক, আজকের ক্লাসের পরে যদি কেউ আর ক্লাস নাও করেন, তাও আপনাদের একটা উপকার হবে, সেটা হচ্ছে রাইটিং টাস্ক নিয়ে আপনাদের একদম ধ্যান ধারণা ক্লিয়ার থাকবে। যেখানেই করেন আপনি জানেন কিভাবে আগে। তো দেখেন, ফ্লো চার্ট হচ্ছে আমাদের রাইটিং টাস্ক 1 এর একটা টাইপ, ঠিক আছে, একটা টাইপ। সো আমি জাস্ট এক্সপ্লেন করি যে এখানে আপনাকে কি থাকবে এবং কিভাবে যাইতে হবে। আমি আপনাকে এখন স্ট্রাকচার যাচ্ছি না, স্ট্রাকচারের জন্য আমাদের হচ্ছে যে এই যে এখানে আলাদা আছে, ঠিক আছে। সো স্ট্রাকচারে যাচ্ছি না, জাস্ট জেনে শুধু কোশ্চেন গুলো চিনে যে কেমন টাইপের কোশ্চেন। ঠান্ডা মাথায়, এখানে কোনো প্রেশার নেই কিছু। ফ্লো চার্টটা, ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে কোনো কিছুর মানে জাস্ট চলতেছে আর কি, ঠিক আছে। ফ্লো চার্টে আপনাকে হচ্ছে একটা কোনো কিছুর ফ্লো দেখানো হবে, কোনো কিছুর প্রোডাকশন, মূলত কোনো কিছুর প্রোডাকশন দেখানো হবে। যদি কিনা আমরা এখানে যদি খেয়াল করি, আমরা যদি একটু ঝাপসা ঝাপসা আসছে, বাট আমরা একটু খেয়াল করলে বুঝবো এখানে ইট বা ব্রিক, ব্রিক মানে ইট না, ইট বানানোর প্রসেসটা দেখানো হচ্ছে। কি করে হচ্ছে যে ক্রেন থেকে ক্লে বা কাদা কালেক্ট করা হয়, কি করে সেটা রোলারের মধ্যে নেওয়া হয়, সেখান থেকে কি করে হচ্ছে যে আপনাকে ডাইসের ভিতরে বসে বসে নিয়ে আসা, ঠিক আছে, এবং একটা পর্যায়ে ডেলিভারির জন্য রেডি করা হয়। তো এই যে ফ্লোটা দেখলাম, এই ফ্লোটা হচ্ছে একটা ফ্লো চার্ট। চার্ট মানে কি? চার্ট মানে ছবির মতো আর কি। যাই হোক, তো এই ফ্লো চার্টটা আমাদের একটা টাইপের কোশ্চেন। এখান থেকে আমরা সচরাচর দেখবো যে একটা কোনো কিছু প্রসেসিংটা, ঠিক আছে, বা ফ্লোচার্টকে কিন্তু প্রসেস ডায়াগ্রাম বলে। কোন কিছু প্রসেস বা হচ্ছে প্রোডাকশনের একটা চিত্র দেখানো হবে। তো আপনি ওইখান থেকে দেখবেন কোনো কিছু কি করে হচ্ছে যে ইনিশিয়াল স্টেজ থেকে ফাইনাল স্টেজে যাচ্ছে, এটাই আপনি এক্সপ্লেন করবেন। তো খুব বেশি ডিফিকাল্ট মনে হলেও খুব বেশি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। তারপর দিয়ে আমরা চলে যাই, আমরা একটু লাইন চার্টটাতে দেখি। লাইন চার্টটাও বা লাইন গ্রাফ যেটাই বলেন, আরো অনেক নাম আছে, একজন একক নামে বলে, বাট ব্যাপারটা সেম। যেমন আমার নাম হচ্ছে জুদাইর খারেসমি, প্লাস আমার নিকনেম হচ্ছে সাইমনি। আপনি আমার যেই নামে ডাকেন আমাকেই পাবেন। সো এই আর কি, এককটার একক নাম আছে, বাট আমরা লাইন চার্টটাই দেখি। লাইন চার্টে কি হচ্ছে? লাইন চার্টে আপনাকে হচ্ছে লাইন দ্বারা কিছু ডিটেলস দেয়া আছে, সেগুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে। যেমন আমি যদি একটু খেয়াল করি আমাকে কি দেয়া আছে, একটু যদি খেয়াল করি, আমার হচ্ছে বা দিকে 600 500 400 কিছু একটা সংখ্যা দেয়া আছে, এবং এক্স এক্সিস বরাবর আমাকে সাল দেয়া আছে, 1970 1990। আর কালার গুলো দিয়ে কি বোঝানো হচ্ছে যে কোনো কিছু মানে খাবারের একটা নাম, যেমন এখানে নীলটা হ্যামবার্গার, লালটা হচ্ছে যে ফিশ, সবুজটা হচ্ছে পিৎজা, ঠিক আছে। এরকম করে হচ্ছে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো যদিও কোশ্চেনটা এখানে দেয়া নাই, আমি একটু এক্সপ্লেন করে নিই। এটা হচ্ছে এই 5টা বছরে কি পরিমাণে এই খাবারগুলো কনজিউম হতো সেটার একটা চার্ট।
ঠিক আছে, আমরা যদি একটু খেয়াল করি 1970-এর দিকে ফিশ এবং চিপস খুব কম খাওয়া হইলেও 1990 পর্যন্ত আস্তে আস্তে সেটা অনেক বেড়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করি হ্যামবার্গারের ব্যাপারটা, সেটাও কম ছিল, অনেকটা বাড়ছে, কিন্তু পিৎজার ক্ষেত্রে সেটা কিন্তু অপোজিট হয়েছে, নামছে। তো এই জিনিসগুলোই আপনি এক্সপ্লেন করবেন যে 1970-এর দিকে আহ যদিও ফিশ এন্ড চিপস সবচেয়ে কম ছিল, সরি হ্যামবার্গার সবচেয়ে কম ছিল, বাট এটা অনেকটা বাড়ছে। তারপর দিয়ে ফিশ এন্ড চিপসও বাড়ছে, কিন্তু পিৎজা কমছে। এই জিনিসগুলো আপনি এক্সপ্লেন করবেন। এটাই হচ্ছে আমাদের লাইন চার্ট। কয়েকটা জিনিস দেখবেন বাড়বে, কমতেছে, এরকম। কিভাবে এক্সপ্লেন করতে হয়, স্ট্রাকচার কি, আমরা দেখবো। কি বলেন? ভিডিওটা মনে হয় পজ হয়ে গেছে আমার। আপনার বাকিদেরও কি পজ হয়ে গেছে? না না হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে। আপনার ভাইয়া, আপনার হয়তো বা নেট সমস্যা, আপনি তাহলে হচ্ছে যে একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো টেবিলের যে ব্যাপারটা, টেবিলটা সাধারণত অন্য কোনো কিছুর একটা সাথে আসে, ঠিক আছে। টেবিলটা সচরাচর খুব কম একা আসে, একা খুব কম আসে। সে সচরাচর বার চার্টের সাথে বা পাই চার্টের সাথে হয়ে আসে, বাট টেবিলটা খুব সহজ। টেবিল দিয়ে আছে, টেবিল আপনার আমরা বুঝতেছি, সেগুলো হচ্ছে আমরা এক্সপ্লেন দেখবো। আমরা হচ্ছে যেখানে দেখবো কি করে হচ্ছে প্রত্যেকটা পাই চার্ট, এর সাথে আমরা সবাই পরিচিত। পাই চার্ট আপনার কাছে একটা হচ্ছে দেয়া থাকবে, সো আপনি পাই চার্ট গুলো দেখবেন, দেখে দেখে হচ্ছে আপনি সেগুলো এক্সপ্লেন করবেন, খুবই সহজ ব্যাপার। বার চার্টটাও ইজি। আজকে হচ্ছে আমরা বার চার্টের ব্যাপারটা দেখবো। ম্যাপটা হচ্ছে আপনার, সবাই বলে ম্যাপটা নাকি একটু ডিফিকাল্ট, বাট ম্যাপটা অনেক ইজি, বা ম্যাপটা হচ্ছে যে মজার আছে। আচ্ছা, ম্যাপটা আজকে করি, ঠিক আছে, বার চার্ট না, বার চার্টটা হচ্ছে যে পরে করবো। আজকে হচ্ছে আমরা একটু ম্যাপটা দেখি, ম্যাপের ব্যাপারটা কি। কারণ ম্যাপটা একটু ডিফিকাল্ট বলে তো মানুষজন। ম্যাপটা আমরা দেখি যে ম্যাপের কোশ্চেনটা কি বা কি হয় না হয়, এটা আমরা দেখি, ঠিক আছে। চলেন, আমি খুব বেশি ইয়েতে যাব না, প্রথম ক্লাস তো। সো আমরা হচ্ছে একটু ম্যাপ নিয়ে আলোচনা। ম্যাপ হচ্ছে রাইটিং টাস্ক 1 এর একটা টাইপের কোশ্চেন, যেখানে ভিতরে আপনাকে একটা ম্যাপ দেওয়া থাকবে, ম্যাপটা দেখে দেখে আপনি আলোচনা করবেন। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, আপনি যখন রাইটিং টাস্ক 1 করবেন, তখন যখন আপনি এই পিকচারটার দিকে তাকাবেন না, মনে করে নেবেন আপনি একটা বেবি। বেবি মানে কি জানেন? বেবি মানে হচ্ছে যে সে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলাকে দেখে, ঠিক আছে, এরকম ভাবে। এটা একটু পরে বেবি, আপনি নিজেকে কেন একটা বাচ্চা মনে করবেন, এটা গুরুত্বটা একটু পরে বোঝা যাবে, একটু আমরা এখানে আসি। আচ্ছা, এই যে ম্যাপ গুলো না, ম্যাপ গুলো কিন্তু টোটাল 3টা টাইপের আসতে পারে, ঠিক আছে। আমি আপনাদেরকে প্রত্যেকটা টাইপ করাবো, যাতে করে কোনো অবস্থাতে আমাদের মার্কস মিস না যায়, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন কি কি টাইপের আসতে পারে। ম্যাপের বেলায় সাধারণত কি হয়, ম্যাপের বেলায় আপনাকে 2টা ম্যাপ দেওয়া হবে, একটা হচ্ছে যে আগের চিত্র, বা একটা হচ্ছে বর্তমান চিত্র, বা হচ্ছে যে দেখেন কি হয়। প্রথম যে টাইপটা, সেটা হচ্ছে আপনাকে প্রেজেন্ট ডে বা জাস্ট একটা সিঙ্গেল ম্যাপ দিয়ে দিবে, ঠিক আছে। বর্তমানে এই লোকেশনটা এরকম, একটা সিঙ্গেল ম্যাপ দিয়ে দেবে। আরেকটা টাইপ যেটা হতে পারে, সেটা হচ্ছে একটা জায়গার পাস্টে কিরকম ছিল সেটা দেখাবে, এবং প্রেজেন্টে কিরকম আছে সেটা দেখাবে। আপনি দুটা নিয়ে ডিসকাশন করবেন, পাস্টে এরকম ছিল আর প্রেজেন্টে এরকম হচ্ছে, আপনি ডিসকাশন করবেন। তারপর দিয়ে হচ্ছে আমাদের যে 3 নাম্বার টাইপটা হচ্ছে আপনাকে দিয়ে দেওয়া থাকবে, প্রেজেন্টে একরকম আছে, ধরেন প্রেজেন্টে এরকম আছে, ফিউচারে ওইরকম করা হবে প্ল্যানটা। তো আপনি দেখে দেখে এক্সপ্লেন করবেন যে আমাদের বর্তমানে সিচুয়েশনটা এরকম, এখানে এটা আছে, ওইখানে ওইটা আছে, ফিউচারে ওটা ওইখানে যাবে বা কি আসে বসে। তো স্ট্রাকচারটা নিয়ে একটু আলোচনা করি। স্ট্রাকচারটা আমরা কি করবো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা রাইটিং টাস্ক 1টাকে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই আমরা হচ্ছে যে 4টা বডি করবো, ঠিক আছে। 4টা বডি বলতে গেলে 4টা প্যারা করবো। কি কি, মানে রাইটিং টাস্ক 1 হোক বা 2 হোক, আমরা 4টা বডি মেনটেন করার চেষ্টা করবো। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরেরটা হচ্ছে, বা ইন্ট্রোডাকশন না বলে প্যারাগ্রাফ 1ও আমরা বলতে পারি। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে ওভারভিউ। এরপরটা মেইন বডি 1, মেইন বডি 2। আচ্ছা, তো একটু যদি আমরা খেয়াল করি যে প্যারাগ্রাফ 1-এ আমরা কি করবো, প্যারাগ্রাফ 1-এ হচ্ছে আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করার চেষ্টা করবো। যে কোশ্চেনটা দেওয়া আছে, সেই কোশ্চেনটাকে আমরা প্যারাফ্রেজ করার চেষ্টা করবো। একটু পরে উদাহরণ দেব। আচ্ছা, প্যারাফ্রেজ মানে কি জানেন? প্যারাফ্রেজ মানে হচ্ছে আপনাকে একটা সেন্টেন্স দেওয়া থাকলে সেই সেন্টেন্সটাকে নিজের মতো করে গুছিয়ে লেখা, ঠিক আছে। যেমন কিনা আমি বললাম যে
আম, কোন একটা কিছু আমি বললাম, ঠিক আছে, বাংলা হোক বা ইংলিশে হোক, সেটা আপনি আপনার মতো করে সেম কথাটাই গুছায় বলেন। এটাই হচ্ছে প্যারাফ্রেজ। আচ্ছা, প্রথম জায়গাটাতে হচ্ছে আমরা প্যারাফ্রেজ করার চেষ্টা করবো। প্যারাফ্রেজ করার কারণটা কি? প্যারাফ্রেজটা, কোশ্চেনটা আপনাকে কি বলতেছে? কোশ্চেনটা হচ্ছে আপনাকে ডিটেলস দিচ্ছে যে এখন এরকম আছে, ফিউচারে এরকম হবে, বা আগে এরকম ছিল এখন এরকম আছে, এটা কোশ্চেনটা। সেই কোশ্চেনটাকেই যদি আপনি প্যারাফ্রেজ করেন, তার মানে কি? চিন্তা করে দেখেন, এটা কিন্তু একটা ইন্ট্রোডাকশন হয়ে যাচ্ছে। আপনি কি লিখতে যাচ্ছেন সেটা একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছেন। তো এই কারণে এখানের ভিতরে আমরা যেহেতু টাইম কম স্পেন্ড করবো, মাথা কম ঘামানোর জন্য জাস্ট কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে দিয়ে দিই। বাট স্টিল কিছু অ্যাডভান্স মেথড ইউজ করবো, সেগুলো পরে দিচ্ছি। তো যাই হোক, কোশ্চেনটাকে হচ্ছে আমরা প্যারাফ্রেজ করে দিয়ে দিব, কিছু সিনোনিম দিয়ে বা হচ্ছে যে কিছু এক্সট্রা কিছু লাগে, প্যারাফ্রেজ করবো। আমাদের প্যারাগ্রাফ ওয়ানটা ডান। প্যারাগ্রাফ টু, ওভারভিউ, মোস্ট ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ টু ওভারভিউতে আমরা কি করবো? ওভারভিউতে হচ্ছে আপনি ম্যাপটার দিকে বা চিত্রটার দিকে আপনি একটা বাচ্চার নজরে তাকাবেন। সো বাচ্চার নজরে তাকালে সুবিধাটা কি হবে? আপনি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখতে পারবেন। ওভারভিউতে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো তুলে ধরবো। আচ্ছা, কেউ একটু খেয়াল করে আমাকে বলতে পারবেন যে এই দুইটা ম্যাপের ভিতরে 1995 সালে জায়গাটা এরকম ছিল, বর্তমানে জায়গাটা এরকম, এর ভিতরে নোটিসেবল চেঞ্জেস কি কি আছে? খুব বেশি ডিটেলসে না গেলেও কোন জিনিসগুলো আমার চোখে বেশি লাগতেছে, বা তাকাইলে একটা বাচ্চা তাকাইলেই ধরতে পারবে যে হ্যাঁ এই চেঞ্জেস গুলো আছে? কেউ আছেন আমাকে বলতে পারবেন? আগের চিত্রটা আর এই চিত্রটার ভিতরে পার্থক্য? গাছের অ্যামাউন্ট কমে গেছে ভাইয়া। গাছের অ্যামাউন্ট কমে গেছে মানে ডিফরেস্টেশন হয়েছে। আচ্ছা, ফার্মল্যান্ডটাকে কি করা হচ্ছে? টোটালি কনভার্ট করা হচ্ছে গোল্ফ সেন্টারে, বা হচ্ছে গোল্ফ ক্লাবে, বা হচ্ছে গোল্ফ প্লেইং ইয়েতে পরিণত করা হয়েছে। ফরেস্ট পার্কটাকে টোটালি ডিমিনিশ করে সেখানে একটা টেনিস ক্লাব তৈরি করা হয়েছে। হাউজিং গুলো হচ্ছে যে কিছুটা কমে গেছে, না সরি, হাউজিং ঠিক আছে। তারপর দিয়ে ফিশ মার্কেটটা কি করা হয়েছে? ফিশ মার্কেটের জায়গায় অ্যাপার্টমেন্টস চলে আসছে, ঠিক আছে, একটা ফিশিং পোর্ট আসছে, তারপর দিয়ে হোটেলের পাশে একটা কার পার্ক আসছে, ঠিক আছে, এগুলো হচ্ছে নোটিসেবল। আচ্ছা, একটু খেয়াল করলে দেখবেন যে ফার্মল্যান্ডটার জায়গায় যে গোল্ফের এই জায়গাটা আসছে, এখানে আমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো? মানে ফার্মল্যান্ডটা কি হলো, গোল্ফটা কি হলো, মানে ফার্মল্যান্ডটা ডিমিনিশ হলো, গোল্ফটা এস্টাবলিশ হলো, এখানে আমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো? আপনার মনে হতে পারেন যে হ্যাঁ আমি তো ভোকাবুলারি পারি না, আমি তো বিপদে পড়ে গেলাম। তারপরে যে ফরেস্ট পার্কটা, এটা কি হইলো আমার? ঠিক আছে, এটা আমি আমি কিভাবে এক্সপ্লেন করবো? আমি বুঝতেছি ফরেস্ট পার্কটা নাই, আমি বুঝতেছি এখানে একটা টেনিসের একটা কিছু আসছে, কিন্তু আমি এটা কিভাবে এক্সপ্লেন করবো আপনার কাছে? এটা একটা মানে একটা ফ্রাস্ট্রেটিং লাগতে পারে না? টেনশনের কোনো ব্যাপার নাই, আমরা হচ্ছে যে এখানের ভিতরে দেয়া আছে যে কি সব টাইপের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করবো। যেমন কিনা বিল্ডিং এর ক্ষেত্রে ডেমোলাইজড, নকড ডাউন, ফ্ল্যাটেন্ড, রিপ্লেসড, রিনোভেটেড, বিল্ড, কনস্ট্রাক্টেড। এই পিডিএফ টার ভিতরে 100-এর উপরে ভোকাবুলারি আছে এবং উদাহরণ সহ, যেটা আপনার কাজে লাগবে। যেমন কিনা দেখেন, দে রিমুভড, ঠিক আছে, একটা বিল্ডিং রে রিমুভ করা হচ্ছে, রিপ্লেস করা হচ্ছে স্কাই স্ক্র্যাপারের মাধ্যমে। তারপর দিয়ে যদি ন্যাচারাল কিছু দেখতে চান, এই যে দ্য ফরেস্ট ওয়াজ কাট ডাউন, আপনি দেখতেছেন না যে ফরেস্টটা আমার নাই, বা এই ফার্মল্যান্ডটা নাই, যে ফরেস্ট পার্কটা আমার নাই, আপনি দেখতেছেন ফরেস্ট ল্যান্ড নাই, বাট আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? ঠিক আছে, আপনি কি লাগবেন যে ফরেস্ট পার্ক নাই হয়ে গেছে? সো এই যে ভোকাবুলারি লাগবে না আমাদের, অ্যাডভান্স ভোকাবুলারি মার্কস এর জন্য, এখানে ভিতরে সবকিছু দেওয়া আছে। কি দেওয়া আছে? এই যে দেখেন, ন্যাচারাল ট্রিজ এবং ফরেস্টের ক্ষেত্রে আমরা কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি? ক্লিয়ার, কাট ডাউন, চপ ডাউন, রিমুভ, প্ল্যান্টেড, প্ল্যান্টেড মানুষ নতুন করে লাগানো। সো আমরা কি দেখতেছি যে ফরেস্ট ডাউন যদি, মানে ফরেস্ট যদি কেটে ফেলা হয়, তাহলে আমরা কাট ডাউন ব্যবহার করতে পারি, ক্লিয়ার্ড ব্যবহার করতে পারি, ঠিক আছে। যেমন এখানের ভিতরে ফরেস্ট পার্কটা কি হয়েছে বলেন তো? ফরেস্ট পার্কটা আমার এখানে ক্লিয়ার্ড হয়েছে বা কাট ডাউন হয়ে গেছে, তাহলে আমি কি লিখতে পারি? দ্য ফরেস্ট পার্ক ওয়াজ কাট ডাউন, বা কি করা হয়েছে? এই যে এখানের ভিতরে ছিল না, আমি যেহেতু বলে গেলাম, এই যে রিপ্লেসড, সরি, কাট ডাউন বা ক্লিয়ার। আচ্ছা, তারপরে এই যে একটা নতুন কিছু আসলো না, এই যে টেনিসটা নতুন আসলো না, এটা আমরা কিভাবে এক্সপ্লেন করবো? টেনিসটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করবো? তো আমরা দেখেছি না যে বিল্ডিং টিল্ডিং এর ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করি? এই যে দেখেন, ড্যামোলাইজড, নকড ডাউন, ফ্ল্যাট ডাউন, বা হচ্ছে এখানে একটা বানানো হয়েছে, ঠিক আছে, কনভার্ট, ওই জায়গাটা কনভার্ট করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে, এরকম করেছে আমরা ব্যবহার করতে পারি। রোড, ব্রিজ, এগুলোর ক্ষেত্রে কনস্ট্রাক্টেডও ব্যবহার করতে পারি কোনো কিছু, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? এই জায়গাটাকে আমরা বলতে পারি যে দা ফরেস্ট পার্ক ওয়াজ কাট ডাউন অ্যান্ড রিপ্লেসড বাই আ টেনিস ক্লাব বা টেনিসের যেটাই হোক। আচ্ছা, তো
এখানে ভিতরে আপনাদের মনে এতক্ষণ হয়তো একটা কোশ্চেন আসতেছিল যে আমি কি করে হচ্ছে যে ভোকাবুলারির সাথে ডিল করবো। ভোকাবুলারি নিয়ে টেনশনের কিছু নেই, আপনাকে টোটালি দেয়া আছে আপনি কোন পয়েন্টে কি ব্যবহার করবেন। চলেন আমরা চলে আসি আমাদের প্রিভিয়াস আলোচনাতে। আচ্ছা, তো ওভারভিউর ক্ষেত্রে আমি তো বললামই যে আপনি কি করবেন, একটা বাচ্চার নজরে তাকাবেন এবং যে মেইন পয়েন্ট গুলো আছে, ঠিক আছে, মেইন পয়েন্ট গুলো আপনি এখানে ভিতরে আলোচনা করবেন। আচ্ছা, এটা যেটা প্যারাগ্রাফ ওয়ানটা, সেটা চেষ্টা করবেন 2-3 সেন্টেন্সে শেষ করে দেন। ওভারভিউতে আসে একটু টাইম দিবেন, দেখেন কি কি আছে। Make two general statements about the map. You should describe the maps generally and write about the most noticeable differences between the two maps. সোজা কথা আমি যেগুলো বললাম সেগুলো, যে আমার এখানে নোটিসেবল ব্যাপারগুলো আমি লাই ওভারঅল, ঠিক আছে। এটা কিভাবে শুরু করবো সেটারও এক্সাম্পল পিছনে দেওয়া আছে। আচ্ছা, তো এই ওভারভিউটাতে আমরা এটাই করব যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো, এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আমরা এখানে উঠে বলবো যেগুলো চোখে লাগতেছে। আরেকটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন, ওভারভিউতে আমরা চেষ্টা করবো নিউমেরিক্যাল ডাটাটা অ্যাভয়েড করা। আমাদের নিউমেরিক্যাল ডাটা তো দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট চোখে যেটা দেখতেছি সেটা, কয়টা গাছ কাটছে, কি হয়েছে না হয়েছে আমাদের বলা দরকার না। আমরা শুধু দেখলাম যে ফরেস্ট পার্কটা ডিমিনিশ করা হয়েছে বা কাট ডাউন করা হয়েছে বা ফ্ল্যাটেন্ড করা হয়েছে, ঠিক আছে, রিপ্লেস করা হয়েছে টেনিসের মাধ্যমে, এটা একটা নোটিসেবল চেঞ্জেস। তারপরে দিয়ে হচ্ছে যে একটা ফিশিং পোর্ট কি করা হয়েছে, একটা কনস্ট্রাক্ট করা হয়েছে, আমরা দেখছি না ল্যাঙ্গুয়েজ কিভাবে আমরা ব্যবহার করি। আচ্ছা, তারপরে যে প্যারাগ্রাফ 3-তে মেইন বডি 1-এ আমরা কি করবো, মেইন বডি 1 এবং মেইন বডি 2, আমাদের কয়টা প্যারা ছিল, আমাদের 4টা প্যারা ছিল। প্রথমটা ইন্ট্রোডাকশন, তারপরে একটা ওভারভিউ, তারপরে 3-4 হচ্ছে যে বডি 1 বডি। সো বডি 1 বডি 2-তে আমরা কি করবো, নিউমেরিক্যাল ডাটা দেওয়ার চেষ্টা করবো বা স্পেসিফিক ডাটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এখানে যদি স্পেসিফিক ডাটা নাই, বাট রাইটিং টাস্ক 1 এর সাপোর্টে বললাম আর কি। তো এখানে ভিতরে আমরা হচ্ছে যে ডিরেক্ট কথাবার্তা বলবো, যেমন কিনা আমাদের এখানে ভিতরে ধরে নেন একটু ক্যাটাগরি করে নেবেন আর কি, যে বডি 1 এর ভিতরে এগুলো দিব, বডি 2 তে ওইগুলো দিব। বডি 1 এর ভিতরে কি কি দেওয়া যায়, বডি 1 এর ভিতরে দিতে পারবো যে আমাদের ওই সেম কথাগুলোই, যে আমাদের ফার্মল্যান্ডটা ডিমিনিশ করে হচ্ছে যে ইয়ে করা হয়েছে, গোল্ফ ক্লাব আনা হয়েছে, ফরেস্ট পার্কটা হচ্ছে যে ফ্ল্যাটেন্ড করে হচ্ছে একটা রিপ্লেস করা হয়েছে টেনিস ক্লাবের মাধ্যমে। তারপরে দিয়ে সবগুলো এই দেখেন, সবগুলো কি করা হয়েছে, এগুলার ট্রান্সফর্ম করা হয়েছে রেস্টুরেন্ট, ঠিক আছে। এই যে আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি না, ট্রান্সফর্ম, ফ্ল্যাটেন্ড, এগুলো সবগুলো পিছনে আছে। আচ্ছা, তো এরকম করে হচ্ছে যে আমরা দেওয়ার চেষ্টা করবো বডি 1 বডি 2। আমরা উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে হচ্ছে এটা পরে বুঝবো। আচ্ছা, এখানে তো বলা আছে কি করে হচ্ছে স্পেসিফিক চেঞ্জেস গুলো আনা হয়। আর একটু মাথায় রাখবো যে ওভারভিউটা মূলত কি 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 হয়েছে সেগুলোই বলা, যেমন কিনা আপনারা যদি একটু খেয়াল করি দেখতে পারবো যে আগে অনেক বেশি হচ্ছে যে গাছপালা ছিল, বাট এখন এটা কমছে, মানে মোট কথা হচ্ছে একটু ডিফরেস্টেশন করা হয়েছে। সো আমরা বলতে পারি যে ওভারঅল ডিফরেস্টেশন ওয়াজ সিন ইন দা গিভেন ইয়ার্স, বা হচ্ছে যে ইয়ার দেয়া থাকবে সেটা আছে। তো এটা হচ্ছে একটা ওভারঅল বলা। চলে আসি এরপরে আমরা হচ্ছে যে এগুলো তো দেখানো আছে, ডিসক্রাইব জেনারেল চেঞ্জ গুলো কিভাবে বলতে হবে এগুলো দেখানো আছে, এগুলো পিডিএফ থেকে বুঝবেন। বা এগুলা নিয়ে হচ্ছে যে যখন আমরা কোর্সের মাঝখানে, সরি, কোর্স যখন পুরোপুরি শুরু হবে তখন হচ্ছে যে আমি যখন কিনা এক্সাম্পল সহ দেখাবো তখন আপনাদের জন্য এগুলো আরো উপকার হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে আচ্ছা কিভাবে কি এক্সপ্লেন করবেন এটাও দেয়া আছে, যেমন কিনা দ্য ফরেস্ট টু দ্য সাউথ অফ দ্য রিভার, ঠিক আছে, এগুলা এখানে দেখানো আছে, দেখাবো, সমস্যা। চলেন একটা করি, করলে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। সো আমি আপনাদেরকে একটু সময় দিব, সময়টা হচ্ছে সময়টা হচ্ছে আপনার একটু ম্যাপটা দেখেন বা আপনার কাছে কি দেয়া আছে সেটা একটু দেখেন। আমি একটু বুঝাই দিই, এখানে তো দুইটা ম্যাপ দেয়া আছে, একটা হচ্ছে বিফোর বা আগের, একটা হচ্ছে আফটার পরে, ঠিক আছে, কোন একটা ঘটনা ঘটছে। তো দেখেন আগে এই যে আমাদের কি বলে ম্যাপটা এরকম ছিল, এখন ম্যাপটা এরকম হয়ে গেছে, কিছু চেঞ্জেস অবশ্যই আমাদের আসছে, তাই না? তো আপনি একটু খেয়াল করেন, দেখেন, আপনি বুঝার চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে বা কি চেঞ্জেস আসছে, নিজে একটু বোঝার চেষ্টা করেন, পরে আমরা ওটা অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের এক্সপ্লেন করতে হবে, আমরা এখন করবো না। ঠিক আছে, একটু দেখেন, নিজের একটু বোঝার চেষ্টা করেন এবং কে কি বুঝলেন আমাকে একটু জানায়, যে মূল পরিবর্তনগুলো কি আছে, ঠিক আছে, আগে কিরকম ছিল এখন কি হয়েছে, মূল পরিবর্তনগুলো কি কি দেখতে পাচ্ছেন একটু আমাকে জানান আপনারা দেখে। আমি 2-3 মিনিট সময় দিচ্ছি।
যার আগে হয়ে যাবে সে আমাকে একটু বলবেন যে আপনি কি দেখলেন, কি আসে বিষয়। এটা ওকে, মূলত আমাকে আগে বলেন তো। হচ্ছে, হ্যাঁ, এটা মূলত আগে হচ্ছে একটা আইল্যান্ড ছিল, যেখানে কোনো হচ্ছে গিয়ে ফুটপাত বা হচ্ছে গিয়ে রাস্তা ছিল না। আর বা বসত বাড়ি ছিল না। হ্যাঁ, এগুলো কিছু ছিল না, মূলত বেসিক একটা আইল্যান্ড ছিল। কিন্তু বর্তমানে এটা একটা টুরিস্ট স্পট টাইপের হয়ে গেছে, যেখানে হচ্ছে গিয়ে মানে থাকার জায়গা আছে, রিসোর্ট টাইপের আর কি, তারপর রেস্টুরেন্টের সুবিধা আছে, রিসেপশন আছে, তারপর হচ্ছে গিয়ে মানে আহ, রাস্তাঘাট তৈরি হয়। তো সবকিছু মিলে এই একটা মেজর একটা চেঞ্জনেস হচ্ছে আর কি। আচ্ছা, মানে মোট কথা আগে আইল্যান্ডটা ছিল এমন এক জায়গা যেখানে তার মানুষজন খুব একটা থাকতো না, বাট এটা পরবর্তী কি হয়েছে, খুব আরবানাইজড করা হয়েছে, তাই না? হুম। আচ্ছা, চলেন। আমরা কি বলছিলাম, আমরা কয়টা প্যারাতে রাইটিং টাস্ক 1 লিখবো? 4টা। 4টা। আচ্ছা, প্রথমটা কি করবো বলেন তো? প্রথমটা ইন্ট্রোডাকশন। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা বডি 1, যেখানে তো আমরা কি করি, আমরা হচ্ছে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করি বা পুরো সিচুয়েশনটাকে একটু অ্যানালাইজ করি। আচ্ছা, তো একটু কেউ, আচ্ছা, একটা আউট অফ দা বক্স কোশ্চেন, আমাকে কেউ বলতে পারবেন যে এই যে আইল্যান্ডটা দেখেন, আপনাকে একটা কিন্তু মিটার দেওয়া আছে, ঠিক আছে, 100 মিটার, এই অংশটা হচ্ছে 100 মিটার, ঠিক আছে, কি একটু ধারণা করে বলতে পারবেন যে পুরো আইল্যান্ডটা কত মিটার হতে পারে? এটা একটা আউট অফ দা বক্স কোশ্চেন। 100 মিটার না? 100 মিটার হচ্ছে জাস্ট এই অংশটা, এই অংশটা হচ্ছে 100 মিটার। এই যে এটা কত মিটার হতে পারে পুরো আইল্যান্ডটা, মানে পুরোটা কত মিটার 200 হতে পারে? মিটার। 200 মিটার বা হচ্ছে 250 মিটার, ঠিক আছে, একটু বেশি হবে। একটু মানে 100 মিটারটা হয়তো বা এতটুকু পর্যন্ত আসবে, ঠিক আছে। বা এই যে এই অংশটা মিলে হচ্ছে যে 250 মিটার। একটু পরে খেয়াল করলে দেখবেন এই যে। আচ্ছা, তো চলেন আমরা হচ্ছে যে এই ব্যাপারগুলো একটু বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা হচ্ছে একটু আগাই। দেখেন আমরা কি করতেছি, আমরা হচ্ছে কোশ্চেনটাকে এখন প্যারাফ্রেজ করবো। এই যে আমার কি মানে যে বডি 1টা বা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেখানে আমার টার্গেটটা কি, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা। কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে দ্য টু ম্যাপস বিলো শো অ্যান আইল্যান্ড বিফোর অ্যান্ড আফটার দ্য কনস্ট্রাকশন অফ সাম টুরিস্ট ফ্যাসিলিটিস। আচ্ছা, দেখি কি বলা হচ্ছে। এই যে এতটুকু আর কি। তো বলা হচ্ছে বোথ দ্য ম্যাপ ডিসপ্লে অ্যান আইল্যান্ড বিফোর অ্যান্ড আফটার ইট ওয়াজ ডেভেলপড ফর ট্যুরিজম। সো এই সেম জিনিসে কনস্ট্রাকশন করা হয়েছে ট্যুরিজম ফ্যাসিলিটিস করার আগে যে ডেভেলপ করা হয়েছে সেটাই। আমি কিছু করলাম না, আমি জাস্ট বললাম যে দুইটা ম্যাপের চিত্র দেওয়া হয়েছে বিফোর এন্ড আফটার ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডেভেলপমেন্টের আগের এবং পরের চিত্র দেওয়া আছে। যা দেখতেছি তাই বলতেছে, এক্সট্রা কোনো ব্রেন খাটাইতেছে না আমি, মানে আপাতত আমার ব্রেন খাটানো লাগতেছে না, ঠিক আছে। এরপরে কি বলতেছি, এরপরে বলতেছি দ্য আইল্যান্ড ইজ অ্যাপ্রক্সিমেটলি 250 মিটার লং। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে আনুমানিক। So, আনুমানিক 250 মিটার লং, যা দেখতেছি তাই। Has palm trees dotted around dotted around it, is surrounded by ocean and has a beach to the west. Over the period, the island was completely transformed with addition of a hotel. Oh, আচ্ছা সরি, চলে গেলাম স্যার এক জায়গাতে। সরি সরি সরি, এটা ঠিক আছে। আচ্ছা, এই যে আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমি বললাম, এখানে ভিতরে হচ্ছে আমরা এখন কি করব, ওভারঅলটা যাব। ওভারঅলটা মানে কি, একটু আগে বলছিলাম না, আচ্ছা এটা তো দাম। ওভারঅলটা মানে হচ্ছে আমরা একটা বাচ্চার নজরে তাকাবো, তাকাই হচ্ছে যে আমরা কি দেখতেছি সেটা বলবো। একটু আগে আমি আপনাদেরকে ওভারঅলটাই জিজ্ঞেস করছিলাম, আমি বলছিলাম না যে আপনারা যা দেখতেছেন তাই বলেন, মেইন পয়েন্ট গুলো। তো মেইন পয়েন্ট গুলো কি হয়েছে, মেইন পয়েন্ট গুলো হচ্ছে আগে ট্রি ছিল,
এখন ট্রিস টিস হচ্ছে যে আছে সারা, মানে সারা আইল্যান্ড ট্রি আছে, কাটাকুটি হয় নাই। বাট হচ্ছে যে আমাদের এখানের ভিতরে কি আনা হয়েছে, আমাদের এখানে বাসা বাড়ি আনা হয়েছে, হোটেল আনা হয়েছে, রিসেপশন আনা হয়েছে, ঠিক আছে, এগুলো আনা হয়েছে। তো এগুলো হচ্ছে যে আমরা এখন দেখেন এক্সপ্লেন করতেছি ওভারঅল এর ভিতরে। সো ওভারঅলটা হচ্ছে the island is approximately 250 meters long, has palm trees dotted around it. আচ্ছা, সো আমি যা দেখতেছি তাই বললাম, যে পাম ট্রিজ যেহেতু আছে এখনো, আমি ওটাই বললাম, কাটাকুটির কথা কিছু বললাম। আচ্ছা, is surrounded by ocean and has a beach to the west. ওয়েস্টের দিকে আছে একটা বিচ আছে না। আচ্ছা, এখন আমরা মনে হতে পারে এটা ওয়েস্ট কেমনে বুঝলো। ম্যাপের ক্ষেত্রে, যে কোনো ম্যাপের ক্ষেত্রেই আমাদের উপরের জায়গাটা থাকে নর্থ, নিচের জায়গাটা সাউথ, এদিকে হচ্ছে ওয়েস্ট, এদিকে হচ্ছে ইস্ট। সো এই আর কি, যাই হোক, এটা হচ্ছে ওয়েস্ট। এটা নিয়ে অনেক আলোচনা করা যাবে, অনেক কিছু হচ্ছে মজার মজার ইন্টারেস্টিং ব্যাপার আছে। নর্থ পোল, সাউথ পোল, তারপর ওয়েস্টের দিকে এই যে পশ্চিমা কান্ট্রি গুলো, এদিকে ইস্ট, ঠিক আছে, এগুলা না যায়, এগুলো আউট অফ দ্য বক্স। So দেখেন, over the period কি হলো, over the period the island was completely transformed with addition of a hotel and pier. However, the eastern part of the island appears to have been left underdeveloped বা undeveloped. আচ্ছা, তো দেখেন, আমি একটা বাচ্চার নজরে তাকে যা যা বুঝলাম সেটা হচ্ছে এই আইল্যান্ডের এগুলো এগুলো আছে, আগে গাছপালা ছিল। আচ্ছা, ওইদিকে হচ্ছে একটা বিচ আছে, চারদিকে হচ্ছে যে ওশেন, যেহেতু তাহলে চারদিকে, সরি আইল্যান্ড যেহেতু তাহলে চারদিকে ওশেন বা মহাসমুদ্র আছে বা সমুদ্র আছে, হোয়াটএভার। সো চেঞ্জটা কি আছে ওভার দ্য পিরিয়ড, চেঞ্জেসটা আসছে যে বাসা বাড়ি আসছে, হোটেল আসছে, অ্যাকোমোডেশন প্লেসেস আসছে, ঠিক আছে, একটা নতুন যে পিয়ার একটা যোগ হচ্ছে, ঠিক আছে। তারপর দিয়ে হচ্ছে যে আমার এগুলো আসছে। সো এগুলো আমি বলো, ওভার দ্য পিরিয়ড দ্য আইল্যান্ড ওয়াজ কমপ্লিটলি ট্রান্সফর্ম করা হয়েছে উইথ এডিশন টু এই জিনিসগুলো আসছে, ঠিক আছে। সো আমি কি করলাম, ওভারঅলটা আমরা এরকম ভাবে আলোচনা করি, ঠিক আছে। প্রথমে ইন্ট্রোডাকশনটা দিলাম, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করলাম, কিছু না, জাস্ট কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করছি। তারপর দিয়ে টুতে হচ্ছে যে আমরা ওভারঅল যা যা দেখতেছি, ঠিক আছে, ওইগুলো হচ্ছে আলোচনা করলাম, বা যে চেঞ্জেস গুলো আছে, চোখে লাগার মতো যেগুলো আছে সেগুলো আলোচনা করলাম। এবার ওই যে আমাদের ওয়ান বডি ওয়ানের ভিতরে আমরা কি করব, বডি ওয়ানের ভিতরে হচ্ছে বা থার্ড প্যারাতে আমরা কি করব, থার্ড প্যারাতে হচ্ছে যে খুব চোখে লাগার মতো যে ডিটেলস গুলো আছে সেগুলো আলোচনা করবো। দেখেন এখানে তো খুব চোখে লাগার মতো ডিটেলস গুলো কি আছে, যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে দুই পাশে অ্যাকোমোডেশন এরিয়া দেওয়া হয়েছে, হোটেল, হ্যাঁ হোটেল আনা হয়েছে, মাঝখান দিয়ে রিসেপশন আছে, রেস্টুরেন্ট আছে। আমি এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করবো, এগুলো অ্যাড করা আছে, তাই না। ল্যাঙ্গুয়েজটা আমরা শিখে যাব, যে কোনো কিছু এস্টাবলিশ করলে কি করা হয় এগুলো আমরা শিখে যাবো, জাস্ট একটু আলোচনা। দ্য মোস্ট নোটিসেবল এডিশনস আর হোটেল রুমস। দেখেন সবচেয়ে নোটিসেবল জিনিসগুলো কি, হোটেল রুম গুলো, তাই না। তো আমরা এটাই আলোচনা করতেছি, যে সবচেয়ে নোটিসেবল চেঞ্জটা হচ্ছে কিছু হোটেল রুম আনা হয়েছে। 6 বিল্ডিং সারাউন্ডিং সাম ট্রিজ হ্যাভ বিন বিল্ট ইন দ্য ওয়েস্ট অফ দ্য আইল্যান্ড। আইল্যান্ডের ওয়েস্টে বা পশ্চিম দিকে 6টা বিল্ডিং দেওয়া হয়েছে, আর এদিকে কয়টা দেওয়া হয়েছে, এদিকে দেওয়া হয়েছে 9টা বিল্ডিং, and 9 buildings have been constructed in the center of the island. আইল্যান্ডের মাঝামাঝি 9টা দেওয়া হয়েছে, আর রিসেপশন বিল্ডিং এন্ড আ রেস্টুরেন্ট হ্যাভ বিন ডেভেলপড বিটুইন দ্য টু অ্যাকোমোডেশন এরিয়া। দুইটার মাঝখানে কি করা হয়েছে, রেস্টুরেন্ট এবং রিসেপশন বিল্ড করা হয়েছে। খুব কি কঠিন কিছু, খেয়াল করে দেখেন তো, খুব ইজি না, মনে হতে পারে না যে হ্যাঁ এটা কি আমরা এক্সপ্লেন করবো, বাট যখন আগাবো, ভেঙে ভেঙে আগাবো, ব্যাপারটা খুব ইজি না। আমি জাস্ট খেয়াল করে দেখেন কি হইতেছে, একটা আইল্যান্ড, ঠিক আছে, এটার আরবানাইজ করা হয়েছে, এখানে ভিতরে হচ্ছে যে বাড়ি ঘর আনা হয়েছে, হোটেল আনা হয়েছে, ঠিক আছে, এগুলো আনা হয়েছে। ভেঙে ভেঙে চিন্তা করলাম, একটা প্রবলেম এট এ টাইম, ওয়ান প্রবলেম এট এ টাইম। ইন্ট্রোডাকশনটা আমি দিয়ে দিলাম, কোশ্চেনটাকে হচ্ছে যে প্যারাফ্রেজ করে দিলাম। টুতে হচ্ছে ওভারঅলটা বললাম, কি দেখলাম, কি হয়েছে না হয়েছে, ঠিক আছে, নিউমেরিক্যাল ডাটা না দিয়ে কি হয়েছে না হয়েছে এটা বললাম। এটা আরবানাইজ করা হয়েছে, হোটেল আনা হয়েছে, তারপর দিয়ে আইল্যান্ডের চারদিকে হচ্ছে গাছপালা আছে, বিচ আছে, তারপর দিয়ে হচ্ছে যে চারদিকে হচ্ছে সমুদ্র আছে, একটা নতুন পিয়ার আনা হয়েছে, অ্যাকোমোডেশন এরিয়া আনা হয়েছে। এগুলো এক্সপ্লেন করা কি খুব কঠিন কিছু, একদম না, খুবই ইজি ব্যাপার। জাস্ট এগুলো লেখলাম টুতে, ঠিক আছে, মানে প্যারা টুতে বা হচ্ছে ওভারভিউতে। তারপর দিয়ে বডি ওয়ান, এগুলোকে আমরা বডি ওয়ান বডি টু বলি, বা হচ্ছে প্যারা থ্রি বলি। প্যারা থ্রিতে আমরা কি করলাম, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম। ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কি, আমরা দেখতে পারতেছি ওয়েস্ট সাইডে 6টা হোটেল আনা হয়েছে, সেন্টারের দিকে 9টা হোটেল আনা হয়েছে, এদের মাঝখানে হোটেল আছে, তারপর দিয়ে রিসেপশন আনা হয়েছে, ঠিক আছে। এগুলা কি খুব কঠিন কিছু, খুব ইজি না। দ্য মোস্ট নোটিসেবল এডিশন আর হোটেল রুম, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সপ্লেন। এরপর দিয়ে দেখেন এগুলো তো এক্সপ্লেন করে ফেলছি, তো আর কি বাকি রইলো, এটা বাকি রইলো, এটা এক্সপ্লেন করে দিয়ে দিই। এটা এক্সপ্লেন করে কিভাবে বলা যায়, দেখেন
এই যে পিয়ারটা কি করছে, এটা বিল্ড করছে না। আচ্ছা, তো আমি কি বললাম, আ পিয়ার হ্যাজ অলসো বিন বিল্ড অন দ্য আইল্যান্ডস সাউথ কোস্ট, সাউথ সাইডে। এটা সাউথ না, যে বলছিলাম এই যে সাউথ সাইডে এটাকে কি করা হয়েছে, বিল্ড করা হয়েছে। Apart from the trees, the beach remains the only natural feature to the remain relatively untouched. However, it appears to be swimming. এই যে বিচটা দেখেন, লাস্টে দিয়ে আমি এন্ডিং এ বললাম যে ট্রি গুলো আনচেঞ্জ রয়েছে, পাশাপাশি বিচটাও আনচেঞ্জ রয়ে গেছে। দেখেন বিচটা আগে যেমন ছিল এখন এরকম হচ্ছে না, যদি এখানে তোরা হয়তো এখন সুইমিং করা হয়। এই তো আমি যা দেখলাম তাই এক্সপ্লেন করলাম। ব্যাপারটা খুব ইজি না, আমরা হচ্ছে এগুলারে খুব ডিফিকাল্ট ভাবে পড়ি, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি খুবই ইজি। আচ্ছা, সো এখন পর্যন্ত যা যা বললাম, বলেন তো কার কোথায় কোশ্চেন আছে বা কোনো ধরনের হচ্ছে যে বুঝেন না এমন কিছু আছে কিনা। যে কোনো টাইপের কোশ্চেন করতে পারেন। আমরা হচ্ছে জাস্ট একটা টাইপের কোশ্চেন বুঝলাম, কি ম্যাপটা বুঝলাম। কারোর কোনো কোশ্চেন নাই নাকি বুঝেনি নেই? জি না ভাইয়া, বুঝতে পারছি। না, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। So, এটা হচ্ছে আর কি একটা ম্যাপের ব্যাপার। সো আচ্ছা, এই ম্যাপটা তো হচ্ছে যে আমরা আলোচনা করছি, তো এটা আমরা দেখছি, কোনো সমস্যা নেই। তো আর একটা কি করা যায়, বার চার্টটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ছত্রভঙ্গ ভাবে আলোচনা করতেছি, যদিও এখনো হচ্ছে যে গুছানো না। 1 তারিখ থেকে হচ্ছে যখন শুরু করব, ক্লাসের মডিউল হিসেবে যখন শুরু করবো তখন আরো গুছানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা নিয়েও একটু বলে যাই যাতে হচ্ছে আপনারা রিলেট করতে পারেন। ঠিক আছে, যে রাইটিং টাস্ক 1 সবগুলো যে সেম ফরম্যাটেই আসতেছে সেটা যেন রিলেট করতে পারেন, এই কারণে জাস্ট এটা এক্সপ্লেন করতেছে, এছাড়া কিছু না। তো বার চার্ট মূলত কি, বার চার্টটা এখন আপনার কাছে এটা এক্সপ্লেন করতে খুব বেশি ডিফিকাল্ট মনে হতে পারে, বাট আগাইলে মনে হবে যে আরে এর চেয়ে ইজি তার কিছু। সো বার চার্ট, বার মানে কি, বার মানে হচ্ছে যে গোল্ডের বার শুনছিলাম না, একটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার কিছু একটা। So, এই যে সবগুলার হচ্ছে একটা বার বলা হয়। So, বার 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 সবকিছু বার গুলার মিলে হচ্ছে একটা বার চার্ট। আচ্ছা, ওইটা পরের কথা। তো বার চার্টটা হচ্ছে আপনাকে এরকম একটা চিত্র দেওয়া থাকে। তো দেখেন চিত্রটার দিকে যদি আমরা একটু ভালো করে ফোকাস করি, আমরা কি দেখতে পারতেছি, চিত্রটার দিকে আমরা ভালো করে ফোকাস করলে আমরা দেখতে পারতেছি যে, আচ্ছা আপনারা তো নিশ্চয়ই অ্যাক্সিস এর হিসাব বুঝেন তাই না, অক্ষরেখা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, সো এগুলো তো বুঝার কথা। আচ্ছা, না বুঝলে সমস্যা নেই। দেখেন লম্বালম্বি ভাবে 70, 60, 50 কিছু সংখ্যা দেয়া আছে, নিচে দিয়ে কি দেয়া আছে, সাল দেয়া আছে। আবার রং অনুযায়ী কিছু সেক্টর দেয়া আছে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, সার্ভিস। আচ্ছা, কোশ্চেন তো নাই কেন। আচ্ছা, সো ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে, কন্ট্রিবিউশন অ্যাজ পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস জিডিপি। সো জিডিপি মানে তো আমরা বুঝি, ঠিক আছে, মানে ধরে নেন আয়ের ক্ষেত্রে বা হচ্ছে যে ধরে নেই ইনকামের কোন একটা সোর্স। ওকে, ইন্ডিয়ার ইনকামের সোর্সের ক্ষেত্রে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে, একটু সহজে যদি বুঝি। এগুলো সবগুলো পার্সেন্টেজ, এখানে যা দেখছেন সবগুলো হচ্ছে পার্সেন্টেজ, এই যে লেখা আছে পার্সেন্টেজ, 70%, 60%, 0%, এইগুলো হচ্ছে বছর। জাস্ট এই জায়গাটা একটু এক্সপ্লেন করে বুঝতে পারবেন। দেখেন 1960 সালে ইন্ডিয়ার যে ইনকামটা হতো তার সবচেয়ে বড় সোর্সটা ছিল কোনটা বলেন তো, কোন কালারটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, এটা না? এগ্রিকালচার। আচ্ছা, এগ্রিকালচারটা সবচেয়ে বড় সোর্স ছিল। তার মানে 1960 সালে ইন্ডিয়ার সবচেয়ে বেশি ইনকামটা কই থেকে আসতো, এগ্রিকালচার থেকে, যেটা অলমোস্ট 65% বা 64% অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, আচ্ছা, মানে টোটাল 100%-এর ভিতরে বা হচ্ছে টোটাল ইনকামের ভিতরে সবচেয়ে বেশিটা আসতো এগ্রিকালচার থেকে, যেটা অ্যারাউন্ড 65% আছে। এরপর একটু খেয়াল করেন তো সেকেন্ড হাইয়েস্ট কোনটা? এগ্রিকালচার। না না, এই না জায়গাটা না না, ও সার্ভিস। আচ্ছা, সার্ভিস। আচ্ছা, সার্ভিস, এটা যে সার্ভিস। কোনো কিছু সার্ভিস হতে পারে, আমি জানি না এটা কি সার্ভিস, যে কোনো সার্ভিসেস হতে পারে। সার্ভিসেস থেকে আনুমানিক কত আসতো, আনুমানিক হতো যে 16%-এর মতো আসতো টোটাল ইনকামে। তারপর দিয়ে সবচেয়ে কম কোনটা থেকে আসতো বলেন তো, সবচেয়ে কম ইনকাম তারা কোন সেক্টর থেকে করতো? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি থেকে তারা সবচেয়ে কম করতো। এরপরের বছর যদি একটু খেয়াল করেন, এরপরের বছর দেখেন তো সবচেয়ে বেশি ইনকাম কই থেকে হয়, মানে এগ্রিকালচার। 1970-তে এগ্রিকালচার, সবচেয়ে কম ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি। কোনো সমস্যা। ইন্ডাস্ট্রি। এরপরের বছর বা 1980-তে সবচেয়ে বেশি ইনকাম কই থেকে হয়, এগ্রিকালচার। এগ্রিকালচার।
এই বছর 1990-তে সার্ভিস। সার্ভিসেস। সো আচ্ছা, এই বছর সার্ভিসেস, তাই না? তো দেখেন একটু যদি খেয়াল করেন, আপনারা কি খেয়াল করছেন যে বছরের পর বছর এগ্রিকালচার থেকে তারা যে ইনকামটা করতে এটা কমে কমে আসছে। 1960-তে অ্যারাউন্ড 65%, 1980-তে সেটা হচ্ছে যে 45%, জি ভাইয়া। তারপর দিয়ে হচ্ছে যে 2000 আস্তে আস্তে এগ্রিকালচার থেকে তাদের ইনকাম অনেক কমে গেছে, কিন্তু অন্য জায়গায় সার্ভিসেসটা বেড়েই গেছে। এটা খেয়াল করেছেন? জি আচ্ছা, তো এটা হচ্ছে একটা ব্যাপার আর কি। এখন আসি যে এটা আপনি কিভাবে এক্সপ্লেন করবেন, এত কিছু আপনি কিভাবে এক্সপ্লেন করবেন। এটা একটা বার চার্ট দিয়ে এই ধরনের ডিটেলস দেওয়া হয়। এখন এটা যদি আপনাকে লিখে দিত আপনার বুঝতে কষ্ট হতে পারত। ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি জিনিসটা খুব সহজে বুঝতেছেন যে ইন্ডিয়ার যে জিডিপিটা, এটা এগ্রিকালচার শুরুতে অনেক বেশি থাকলেও কমে আসে, কারণ স্বাভাবিকভাবে 1960-তে তো ওরা এগ্রিকালচারের উপরে বেশি ডিপেন্ডেন্ট ছিল। এখন তাদের ইন্ডাস্ট্রি বাড়ছে, ইন্ডাস্ট্রিতে তারা আগাচ্ছে, তাই না? এই জিনিসটা এখন আমরা খুব সহজে চিত্রটা দেখিয়ে কিন্তু আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি ইন্ডিয়ার জিডিপি নিয়ে। সো এটাই হচ্ছে বার চার্টের পাওয়ার, খুব সহজে খুব বড় ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই বার চার্টটা এখন আমরা কিভাবে এক্সপ্লেন করবো? মনে আছে আমরা বলছিলাম রাইটিং টাস্ক 1-এ আমরা 4টা প্যারা নিব, ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি 1, বডি 2। আচ্ছা, এখানে কি করব? এটার ক্ষেত্রেও ফরম্যাটটা সেম। প্রথমটাতে বা হচ্ছে ইন্ট্রোডাকশনে বা ফার্স্ট যে প্যারাটা, এটাতে হচ্ছে ইন্ট্রোডাকশনটা দিব, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব বা পুরো সিচুয়েশনটাকে একটু বুঝবো। সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা এই যে বার চার্টটা কি করতেছে, আমাদেরকে ডেমনস্ট্রেট করতেছে বা ইলাস্ট্রেট করতেছে বা শো করতেছে। কি শো করতেছে? ইন্ডিয়ার জিডিপি। কিসের জিডিপি? বিভিন্ন সেক্টর থেকে আসা তাদের কন্ট্রিবিউশন। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে কি বলবো, আচ্ছা এখানে তো হয়তো বা নাই। আচ্ছা, এই যে পাইছি। তো দেখেন আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে সিচুয়েশনটা আমরা একটু এক্সপ্লেন করি। দ্য বার গ্রাফ ইলাস্ট্রেটস, বার গ্রাফটা আমাদেরকে দেখাচ্ছে দ্য রিলেটিভ পার্সেন্টেজ কন্ট্রিবিউশনটা, ঠিক আছে? এখানে ভিতরে কি কি কন্ট্রিবিউশন, কোন সেক্টরটা কি কন্ট্রিবিউশন করতে হবে সেটা। কন্ট্রিবিউশন মেড বাই এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়াল, সার্ভিস সেক্টর টু দ্য ইন্ডিয়ান ইকোনমি বিটুইন 1960 থেকে 2000। তো ইন্ট্রোডাকশনটা কি খুব হার্ড কিছু? একদম ইজি ব্যাপার না। বার চার্টটা আমাকে কি বলতেছে আমি সেটাই আমি কি দেখতেছি জাস্ট সেটাই এক্সপ্লেন করলাম, যে বার চার্টটা ইলাস্ট্রেট করতেছে তাদের পার্সেন্টেজ কন্ট্রিবিউশন এই সেক্টরের এত বছর থেকে। তার মানে কি আমার হচ্ছে যে কি বলে প্যারা 1 শেষ, ঝামেলা শেষ। তো এটাই। এরপর দিয়ে আমরা যদি ওভারভিউতে আসি, ওভারভিউতে নিজের ভিতরের বেবিটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে যে দেখেন কি বোঝা যাচ্ছে, একদম হচ্ছে বাচ্চাদের মতো তাকান, তাকে দেখেন কি বোঝা যাচ্ছে। আমি এখানে কি দেখতেছি? আমি দেখতেছি, আচ্ছা মোস্ট নোটিসেবল ফ্যাক্ট গুলো কি কি, এখান থেকে আমাকে কে বলতে পারবেন বলেন তো? নোটিসেবল ফ্যাক্ট কি কি, এখান থেকে আপনি কি বুঝছেন ভাই, আমি বলবো বলেন, যার ইচ্ছা বলেন। আহ, এটা আস্তে আস্তে আপনার এগ্রিকালচারটা কমতেছে, এগ্রিকালচার থেকে আর কি যে আয়টা হুম। এটা কমতেছে, আর আস্তে আস্তে সার্ভিসেস থেকে আয়টা বাড়তেছে। ও, আর হচ্ছে যে আমাদের ওই যে মাঝখান দিয়ে ইন্ডাস্ট্রি, মানে সার্ভিসেস থেকে ইন্ডাস্ট্রি বাড়তেছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি থেকে হচ্ছে যে কি হতেছে, ইন্ডাস্ট্রিটা হচ্ছে যে বাড়তেছে আবার আস্তে আস্তে কমতেছে, বাড়তেছে। ঠিক আছে? জি দেখেন জি ইন্ডাস্ট্রিটা মাঝখান দিয়ে বাড়ছিল কমে গেছে আবার বাড়ছে। তার মানে এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। সো এই যে পুরো জিনিসটা আপনি বুঝে গেছেন, আপনার ওভারভিউ ডান, আপনার 50% কাজ শেষ। এটাই হচ্ছে রাইটিং টাস্ক 1-এর মজা। চলেন ওভারভিউটা আমরা কি করি, এগুলোই বলা আছে, ঠিক আছে? দেখেন কয়েকটা মেইন ফিচার নিয়ে, মেইন ফিচার তো এখানে 3টা না, তো 3টা নিয়ে আলোচনা করি স্কিপ না করে। দেখেন দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার সেক্টর ড্রপ স্টিডলি, মানে স্টিডিলি আমাদের যে এগ্রিকালচার সেক্টরের কন্ট্রিবিউশনটা কমে গেছে, আপনি যেটা বলছেন সেটাই, আর কিছু না। তারপর দিয়ে সার্ভিসেসটা কি হয়েছে, বাড়ছে। আপনি যা বলছেন তাই, ঠিক আছে, বাড়ছে, আপনি বুঝছেন, ঠিক আছে? এরপর দিয়ে মেইন ফিচারটা কি, ইন্ডাস্ট্রির যে ব্যাপারটা এটা স্ট্যাটিক ছিল। 1980 থেকে 2000 পর্যন্ত এটা কি ছিল, স্ট্যাটিক ছিল, খুব বেশি চেঞ্জেস আসেনি। দেখেন এটা স্ট্যাটিক, এটা খুব বেশি বাড়েনি। এগুলো হচ্ছে কি ফিচার, আপনি এগুলো বুঝছেন, এগুলো আমরা ওভারঅলে বলবো। যেমন আমরা একটু বলতেছি ওভার দ্য হোল টাইম পিরিয়ড, পুরো সময়টা নিয়ে, এগুলো কিছু কমন টার্ম, এগুলো আমরা যখন অনেকগুলো করবো আমরা বুঝবো যে কি ইউজ করতে হবে।
over the whole time period. The significance of agriculture declined steadily while services grew in importance decade by decade. আচ্ছা, মনে হতে পারে খুব কঠিন ভোকাবুলারি, খুব কঠিন কঠিন করে লেখা, বাট সহজ ভাষায় জিনিসটা কি? সহজ ভাষায় জিনিসটা হচ্ছে যে ওভার দ্য হোল পিরিয়ড দ্য কন্ট্রিবিউশন অফ এগ্রিকালচার in the GDP of India decreased steadily decade by decade. বা সহজ ভাষায় এই জিনিসটা কমে আসছে। আপনি আপনার মতো করে জিনিসটা এক্সপ্লেইন করতে পারেন। ওই যে এগ্রিকালচারটা যে কমছে সেটাই আমি বলবো, ঠিক আছে। এরপর দিয়ে আরেকটা কি দেখছিলাম, আমাদের হচ্ছে যে সার্ভিসেসটা বাড়ছিল বা হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা স্টিডি ছিল। A different pattern emerged for industry which initially showed a slowly increasing percentage but then এখানে ভিতরে আপনি আরো সহজ এটা রাখতে পারেন, মানে রিমেইন স্ট্যাটিকও বলতে পারেন, যে রিমেইন স্ট্যাটিক ফ্রম 1980 অনওয়ার্ডস। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাড করা হয় নাই, ওই যে এই জিনিসটা, সেটা কি? ওই যে সার্ভিসেসটা বাড়ছে, ঠিক আছে। দ্য কন্ট্রিবিউশন অফ সার্ভিসেস ইনক্রিজড। সো দেখেন তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টের হচ্ছে আমি সাজাই গুছাই বলে দিলাম। আমি দেখে যা বুঝছি সেটাই জাস্ট লিখছি, আর কিছু না, আমি কঠিন কিছু করিনি। আচ্ছা, এবার হচ্ছে বডি 1 বডি 2 তে। বডি 1 এ আমরা কি নিয়ে আলোচনা করবো, বা বডি 2 তে আমরা কি নিয়ে আলোচনা করবো? আমরা জাস্ট কয়েকটা পয়েন্ট নিয়ে নিব যেটা বডি 1 এ আলোচনা করবো, আর কয়েকটা পয়েন্ট নিয়ে নিব যেটা বডি 2 তে আলোচনা করবো। যেমন কিনা দেখেন, বডি 1 এ নেওয়ার জন্য আমরা কি কি নিতে পারি? বডি 1 এ আমরা হচ্ছে যে আলোচনা করতে পারি এগ্রিকালচার সেক্টরটা। এগ্রিকালচার সেক্টরটা দেখেন তিনটা সেক্টর থেকে দুইটা নিয়ে নিলাম বডি 1 এ, একটা রেখে দিলাম বডি 2 তে। বা ধরে নেন একটা নিলাম বডি 1 এ, বাকি দুইটা রাখলাম বডি 2 তে, কোনো সমস্যা নেই, জাস্ট আলোচনাই তো করো। ধরে নিলাম আমি এগ্রিকালচারটা বডি 1 এ আলোচনা করতেছি। সো কি ছিল, 65 এর মতো ছিল, আস্তে আস্তে কমছে। এগুলো চলেন দেখি আলোচনাটা কিভাবে করতেছি। এটা তো দেখছেন, আশা করি ওটা দেখানো লাগবে না। বুঝলাম? আচ্ছা, সো হচ্ছে যে এখানে আমরা আসি। সো এগুলো হচ্ছে যে আমার মেইন ফিচার, একটা হচ্ছে কমছে আর একটা হচ্ছে বাড়ছে। একটু আলোচনা করি, দেখি কিভাবে আলোচনা করা। ইন 1960 বা 1960 আমি দেখছিলাম না, এগ্রিকালচার একটা হচ্ছে পিক লেভেলে ছিল। এগ্রিকালচার কন্ট্রিবিউটেড বাই ফার দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ জিডিপি, সবচেয়ে বেশি পরিমাণে ছিল। এগুলো ইজি ভাবে আমরা দেখবো, ইজি ভাবে হচ্ছে যে এগুলো হচ্ছে একটু হায়ার ব্যান্ডের জন্য লেখা, সমস্যা নেই। পিকিং এট 62% ছিল। সহজ ভাষায় আপনি আপনার মতো করে এক্সপ্লেন করতে পারবেন, আপনার ইংলিশে ধরে নেন লেভেল অনুযায়ী আপনি এক্সপ্লেন করবেন। আপনাকে যে হচ্ছে যে আপনার লেভেলের বাইরে যে কিছু করতে হবে ওরকম ধারণাটা না রাখাই ভালো, ওহেতু কষ্ট করার কোনো মানে হয়। আচ্ছা, পিকিং এট 62% and but it then dropped in steady increments to a low of 12% in 2000. আচ্ছা, এই জায়গাটাতে হচ্ছে যে এগ্রিকালচারের ব্যাপারটা আলোচনা কর। কি হলো যে 1960 তে এটা হাইয়েস্টে ছিল 62%, দেন কমতে কমতে 2000 সালে এসে 12%-এ নেমেছে। সবকিছু এক্সপ্লেন করি নাই, জাস্ট ইম্পর্টেন্ট কিছু এক্সপ্লেন করছি। আপনি আপনার মতো করে আরো একটা দুটো অ্যাড করতে পারছেন, যে 2000 এর আগে ধরেন 1990 তো এরকম ছিল, 2000 এরকম ছিল, এক্সপ্লেন করতে পারেন, কোনো সমস্যা নেই। সার্ভিস সেক্টরটা নিয়ে কথা বলা হইতেছে। সার্ভিস সেক্টর অন দ্য আদার হ্যান্ড হ্যাড এ রিলেটিভলি মাইনর ইম্প্যাক্ট অন দ্য ইকোনমি ইন 1960। আচ্ছা, সার্ভিস সেক্টরটা কি ছিল? একটা মাইনর ইম্প্যাক্ট রাখতো, খুব কম ইম্প্যাক্ট রাখতো না, আমরা দেখছিলাম 1960 তে সার্ভিসটা, বাট এটাই বলতেছে যে এটা কম ছিল। দিস সিচুয়েশন চেঞ্জড গ্র্যাজুয়ালি এট ফার্স্ট। কি হলো, এই সিচুয়েশনটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে গেল। Then its percentage contribution jumped from 28% to 43%. এগুলো আমরা দেখবো কিভাবে ভোকাবুলারি ইউজ করা যায়, এগুলো নিয়ে টেনশন নিয়ে জাস্ট বুঝেন যে কিভাবে অ্যান্সার করতে হয়। আচ্ছা, 28% থেকে 43% জাম্প করলো 1980 থেকে 1990 মাঝখানে। একটা মজার ব্যাপার দেখলাম আমরা। সো এখানে ধরে সার্ভিসটাও এক্সপ্লেন করলাম, যা দেখছি তাই। By 2000, it matched the high point reached by agriculture in 1960, showing a reversible in the overall trend. আচ্ছা, তো দেখেন বডি 1 এর ভিতরে আমি এগ্রিকালচার এবং সার্ভিস এই দুটা জিনিস নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তাহলে বডি 2 তে বলেন তো আমরা কি নিয়ে আলোচনা করব? আর কোনটা বাকি আছে আমাদের? ইন্ডাস্ট্রি, তাই না? ওকে, সো আমরা তো বুঝছি কি হয়েছে, যা যা দেখছি আর কি। এগ্রিকালচার প্রথমে 1960 তে 62% এর মতো ছিল, সেটা কমতে কমতে 2000 আইসা হচ্ছে যে অ্যারাউন্ড 15% বা 14% হয়ে গেছে। অন্যদিকে সার্ভিসেস অনেক কম ছিল, সেটা বাড়তে বাড়তে
2000-এ এগ্রিকালচারাল লেভেলে আসা পড়ে। এটা দেখছি, এটি এক্সপ্লেন করছে। এটা কি খুব কঠিন কিছু? এটা খুব ইজি ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এরপরে সার্ভিসেস, সরি কোনটা যেন, এই ইন্ডাস্ট্রি যেটা বাকি ছিল, ইন্ডাস্ট্রিটা হচ্ছে যে আমরা আলোচনা করি। প্যারাগ্রাফ, industry remained a steady contributor to India's wealth throughout the period. এই যে India's wealth বা India's GDP, কিছু vocabulary use করতেছে, nothing else. As a sector, it grew marginally from 16% in 1960 to exactly a quarter in 1980. Exactly a quarter, এগুলো হচ্ছে যে জাস্ট vocabulary, আর কিছু না, এগুলো আপনি পারবেন। 1980 then remained static. Static মানে হচ্ছে যে সমান ছিল, এটা হচ্ছে যে খুব বেশি পরিবর্তন হয় না। For the next 2 decades, maintaining a constant share of the overall GDP. কনস্ট্যান্ট শেয়ার বা হচ্ছে কনস্ট্যান্ট কন্ট্রিবিউশনটা রাখছে। এগুলো ভোকাবুলারি। ভোকাবুলারি হচ্ছে যে আমরা শিখবো, ভোকাবুলারি কিভাবে শিখবো এটা একটু করে আপনাদেরকে বলতেছি। আচ্ছা, এই যে আরেকটা জিনিস লেখা, এটাও হচ্ছে যে আপনারা পড়তে পারেন। দ্য বার গ্রাফ ইলাস্ট্রেটস দ্য রিলেটিভ, দেখেন ওইটা সেম জিনিসটা আরেকভাবে লেখা যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমরা ইন্ট্রোডাকশনে বা বডি ওয়ান না, সরি প্যারা ওয়ান এর ভিতরে আমরা ইন্ট্রোডাকশনটা দিতেছি, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করা বা হচ্ছে যে সিচুয়েশনটাকে তুলে ধরতেছি। ওভারঅলে বা ওভার দ্য হোল টাইম সেম জিনিসটাকে হচ্ছে আমরা কি বলতেছি, চোখে লাগার মতো যা যা আছে তা বলতেছে, ঠিক আছে। চোখে লাগার মতো যা যা আছে আলোচনা করছি। বডি ওয়ান বডি টু কিভাবে আলোচনা করতে হয় সেটা তো আমরা দেখে নিচ্ছি। এবার আমাকে বলেন যে বার চার্টটা কি আদৌ হার্ড লাগছে নাকি ব্যাপারটা ইজি? ইজি ভাই। অনেকটা ইজি। ইজি না? ইজি ছিল ভাইয়া, এটা আগে অনেকটা যেটা ইজি, চেয়েছি। অনেকটা ইজি। আপনি হচ্ছে যে যখন কিনা বুঝে যাবেন যে কিভাবে ট্যাকেল করা লাগে, এরপর ইজি। এবার আমাকে বলেন তো, মোটামুটি বার চার্ট টাইপের যে এরকমই আসুক, আপনি অ্যান্সার করতে পারবেন না? হ্যাঁ, আমরা অবভিয়াসলি আপনাকে এখন অ্যান্সার করতে বলতেছি না, বাট হচ্ছে যে যখন আসবে সামনে তখন আপনি বার চার্টটা এভাবে অ্যানালাইসিস করতে পারবেন না। আপনি যেখানে ক্লাস করেন, আমার কাছে ক্লাস করেন বা যেখানেই করেন, বার চার্টটা দেখলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, আপনি বুঝবেন না যে কিভাবে ভেঙে ভেঙে নিতে হবে। জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। সো এটা গেল আর কি বার চার্ট। আমরা হচ্ছে যে যখন এগুলো নিয়ে ডিটেলসে করব, আমরা হচ্ছে যে রাইটিং করবো, রাইটিং হোমওয়ার্ক থাকবে, তখন হচ্ছে যে আমরা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই আর কি। আজকে তো হচ্ছে যে শর্টকাটে অনেক কিছু বললাম, এগুলা নিয়ে আরো ডিটেলসে হচ্ছে যে আলোচনা করা যাবে। ডিটেলস বলতে গেলে হচ্ছে যে এরপরে যখন আমি বার চার্টটা করাবো, আমি জাস্ট আপনাদেরকে লিখে লিখে দেখাই দিব যে এটা এইভাবে লিখবো, এইভাবে করে ফেলবো, কাজ শেষ। আচ্ছা, তো খুব বেশি হচ্ছে যে আজকে টানবো না, কারণ টানবো না করতে এটা 15 মিনিটের মতো হয়ে গেছে। কারণ হচ্ছে যে আমি একদিনে হচ্ছে বেশি প্রেশার দিতে যাচ্ছি না, পরে দিয়ে দেখা যাবে যে মাথা হয়ে যাবে। সো আমাকে বলেন এখন আপনাদের কার কি কোশ্চেন আছে, একটু কোশ্চেন নেই। হ্যাঁ, কার কি কি কোশ্চেন আছে বা কারোর কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কিনা বলেন, ওটা নিয়ে আলোচনা করবো। কারোর কোথাও কোনো কোনো কোশ্চেন নেই, কনফিউশন বা কোনো কোশ্চেন নাই? সব আচ্ছা কনফিউশন ক্লিয়ার। প্র্যাকটিস করতে করতে আরো ইমপ্রুভ হবে। আচ্ছা, বাকি কারোর কোনো কনফিউশন, কোনো কোশ্চেন কিছু আছে? জি না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। কোথাও কোনো বুঝতে সমস্যা হয়েছে যেটা আমি আপনাকে আলোচনা করে দিতে পারি? জি না ভাইয়া, সবই বুঝতে পারছি। ওকে, সো আমি হচ্ছে যে এখন তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, নেক্সট ক্লাসে আসলে আমি চেক করব। আচ্ছা, জি ভাইয়া। তো আমাদের যে হোমওয়ার্কটা সেটা হচ্ছে আপনাদের, আচ্ছা হোমওয়ার্কটা করলে সুবিধাটা কি হবে? হোমওয়ার্কটা করলে হচ্ছে যে আমি আপনাদের সম্পর্কে একটু ডিটেলস জানবো, যে আপনার কার কোথায় সমস্যা আছে। আমি ইতিমধ্যে হয়তো বা অনেকের রাইটিং দেখছি, তাই না? যারা যারা হচ্ছে আমাকে টেক্সট করছিলেন আগে, আমি সবাইকে হচ্ছে একটা রাইটিং দিয়ে দিছিলাম সবার সিচুয়েশনটা বোঝার জন্য। সো যাই হোক, হোমওয়ার্কটাতে আসি। বার চার্টে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ক্যামব্রিজ 13 এর টেস্ট 2টা পড়া। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, লিখে নেন এই জিনিসটা আপনাদের জন্য হোমওয়ার্ক। ক্যামব্রিজ 13 টেস্ট 2। আচ্ছা, এটা একটু আপনাদেরকে বুঝে দিই। আর এই পিডিএফটা কি আপনাদের লাগবে? আমি কি দিয়ে দিব গ্রুপে? জি ভাইয়া, দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। সো চলেন আমি একটু আপনাদেরকে হোমওয়ার্কটা বুঝিয়ে দিই, তাহলে আপনাদের জন্য করতে সুবিধা হবে।
ক্যামব্রিজ, সিসি, 13 না, একটা আনলাকি নাম্বার অ্যাকচুয়ালি। এটা হচ্ছে যে আমি না দিই, দেখি 15 যাই, 15 টুতে 13টা আমার এখানে নাই, দেখছেন? এটা আমি ডাউনলোড করে এটা করে নিচে আয়েগা। তো অদ্ভুত একটা ব্যাপার। সো এটা যেন টেস্ট কত ছিল, এটা হচ্ছে যে টেস্ট 2। কারোর কাছে হচ্ছে বই থাকলে বইটা খুলেন। টেস্ট 2 হচ্ছে 31। রিডিং করলে মজা পাবেন, রিডিংটা মজা আছে আসলে, আমার অনেক ফেভারিট। হ্যাঁ, এই কি আসলে, ওয়েট আ মিনিট, কোনো ভুল হলো নাকি দেখি তো। ক্যামব্রিজ 15 এর টেস্ট 2। ও আচ্ছা, সরি, 13 এর 2 হচ্ছে যে বার চার্ট, সরি সরি সরি, এটা লাইন চার্ট। তাহলে হচ্ছে 16 এর 1, না সরি 12 এর 7 বা হচ্ছে 16 এর 1 করি। 16 এর 1 আপনারা সম্ভবত অনেকে জানুয়ারি সেশন অ্যাপ্লাই করবেন, তাই না? জানুয়ারি বা ফেব্রুয়ারি সেশনে। জি ভাইয়া। এটাও দেখি কি ব্যাপার, আমি তো সব লাইন চার্ট দিয়ে রাখছি নাকি, মাথাও লাগে গেছে একেবারে। আচ্ছা, কই যেন ছিল, 12 এর 7। আগের দিকের ক্যাম্পেজ গুলোতে একটু দেখবেন যে একটু ডিফারেন্ট ভাইব পাবেন আর কি, বাট এখনের গুলোতে আবার একটু চেঞ্জেস পাবেন। আচ্ছা, সবাই আমাকে বলেন তো, সবার কাছে বইগুলো আছে তো ক্যামব্রিজের? জি ভাই, আমার কাছে জি আছে। ভাইয়া আছে। ফুল জি সেট ভাইয়া জি আছে। ভাইয়া আছে। কত আমার পর্যন্ত কাছে আছে? 17। 18 পর্যন্ত আছে ভাইয়া। 18 তো পুরাতন হয়ে গেছে, 19 চলে এসছে। 19টা হচ্ছে কালেক্ট করে নিন, 19টা হচ্ছে যে নতুন। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, মিস করে গেলাম নাকি? আচ্ছা, কারোর কাছে একটু ক্যামব্রিজ 12টা থাকলে খুলে দেখেন। হ্যাঁ, পাইছি পাইছি পাইছি, লাগবে না। তো চলেন, এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক, ক্যামব্রিজ 12 এর টেস্ট 7 এর টাস্ক 1। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে আমি একটু সময় দিই, আপনাদেরকে তো আমি এক্সপ্লেন করলাম, দেখি কতটুকু বুঝলেন। এটা আপনাদের সামনে আছে, ঠিক আছে? একটা বার চার্ট আপনাদের সামনে আছে, আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিটের ভিতরে আপনারা একটু খেয়াল করেন, দেখেন কিছু বুঝেন কিনা। বুঝলে আমাকে বলবেন যে হ্যাঁ ভাই বুঝছি, না বুঝলে যে না ভাই বুঝিনি। সবাই সবাই দেখেন, সবাই রেসপন্স করবেন। মজুমদার লিখতেছে next question। আচ্ছা, দেখেন তো সবাই বুঝেন কিনা কি হচ্ছে না হচ্ছে। জি ভাইয়া, কিছুটা বুঝতে পেরেছি মনে হয়। এখানে বুঝাতে চেয়েছে যে মানে ইউএস আচ্ছা, খাওয়ার যে প্রবণতাটা ছিল সেটা 2003 থেকে 2013 পর্যন্ত কত পার্সেন্ট করে উঠানামা করেছে, ওইটা মেবি। হ্যাঁ সেটাই। চলেন একটু আমরা এক্সপ্লেন করি ব্যাপারটা কি হচ্ছে। ফ্রিকোয়েন্সি অফ ইটিং ফাস্ট ফুড রেস্টুরেন্টস among people in the USA 2003 2013। আচ্ছা, 2003 থেকে 2013 পর্যন্ত মানুষজনের খাওয়ার যে ফ্রিকোয়েন্সিটা, কত ফ্রিকোয়েন্টলি মানুষজন রেস্টুরেন্টে যে ফাস্ট ফুড খেত, সেটার একটা গ্রাফ শো করা হয়েছে। একটু যদি আমি খেয়াল করি, সেটা হচ্ছে যে কালার গুলো হয়তো বা আপনি
অরিজিনাল বইগুলো এরকমই নয়, মানে হচ্ছে আমরা যে বইগুলো পাই এরকম সাদা কালো হয়, সো একটু বুঝতে কষ্ট হবে। বাট ঘন কালোটা দ্বারা কি বোঝানো হচ্ছে 2003, হালকা কালোটা দিয়ে বোঝানো হচ্ছে বা ছাই কালারটা দিয়ে বোঝানো হচ্ছে 2006, এবং এই চেক চেকটা দিয়ে বোঝানো হচ্ছে যে 2013। আমি যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে বাদিকে অবশ্যই পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ অফ পিপল। আমি যদি একটু এই জায়গাটাতে খেয়াল করি, বেশি না, শুধু এই জায়গাটাতে খেয়াল করি, তাহলে আমি খেয়াল করব যে প্রতিদিন খাওয়ার যে প্রবণতাটা, প্রতিদিন খাওয়ার প্রবণতাটা 2003 সালে হচ্ছে যে আপনার ছিল অ্যারাউন্ড 4%। মানে ইউএসএ তে 2003 সালে মাত্র 4% মানুষ প্রতিদিন রেস্টুরেন্টে খাইত। ঠিক আছে, মাত্র 4% মানুষ রেস্টুরেন্টে খাইত। আচ্ছা, 2006 হচ্ছে খাইতো আনুমানিক 3%-এর মতো, 2013-তে প্রায় সেম। আচ্ছা, এরপরের ক্ষেত্রে যদি আপনি একটু খেয়াল করেন, আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে সেভারাল টাইমস অফ উইক, এক সপ্তাহতে বারবার খাওয়া, একটা হচ্ছে যে প্রতিদিন খাওয়া, আর একটা হচ্ছে এক সপ্তাহে মাল্টিপল টাইমস খাওয়া। প্রতিদিন না, বাট মাল্টিপল টাইমস খাওয়া মানুষের পরিমাণ 2003-এ ছিল কত পার্সেন্ট, আনুমানিক 16 বা 17%, কিন্তু 2006 সেটা বেড়ে 20% চলে যায়। আবার 2013-তে এই মানুষদের সংখ্যা কমে আবার চলে আসে 16%। আচ্ছা, তারপর দিয়ে ওয়ান্স আ উইক, যারা সপ্তাহে একদিন খেত, এমন টাইপ মানুষের সংখ্যা বা পার্সেন্টেজটা 2003-এ কতটুকু ছিল, 2003-এ ছিল আনুমানিক 31%। তারপর দিয়ে হচ্ছে যে 2006 সেটা বেড়ে কত হয়েছে, 33-34-এর কাছাকাছি। আবার 2013-তে সেটা কমে কই আসছে, কমে এটা 27-এর কাছাকাছি চলে আসছে, তাই না? আচ্ছা, জি। আবার যদি দেখেন যে যারা প্রতি 1 মাসে খাইতো, হয়তো বা প্রতি 2 মাসে একবার খাইতে যেত রেস্টুরেন্টে, এসব মানুষদের সংখ্যা কত ছিল, 2003-এ ছিল 30%, এরপরে আবার কমে, এরপরে বাড়ে। সো এই যে হচ্ছে যে ডাটাটা, ঠিক আছে, এখান থেকে ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা হচ্ছে যে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে বা হচ্ছে পুরো সিচুয়েশনটা যেটা এক্সপ্লেন করতেছে সেটা বলে দিই। আচ্ছা, ওভারভিউতে যে কি করবো, ওভারভিউতে হচ্ছে যে বাচ্চার মতো তাকাবো, তাকায় হচ্ছে যে আমরা দেখবো যে সবগুলা বছরেই কোন সংখ্যক মানুষের সবচেয়ে বেশি রেস্টুরেন্টে খাইতে যেত বলেন তো, যারা সপ্তাহে একবার যেত বা হচ্ছে যারা মাসে বা 2 মাসে একবার যেত। এই টাইপের মানুষের সবচেয়ে বেশি না, প্রতিটা ইয়ারে 2003 হোক, 2013 হোক, 2006 হোক, এদের সংখ্যা সবচেয়ে বেশি না? জি ভাইয়া। জি ভাইয়া। সবচেয়ে কম কাদের সংখ্যা, যারা হচ্ছে যে প্রতিদিন যেত আর যারা কখনোই যেত না, তাই না? জি ভাইয়া। এটাই হচ্ছে ওভারঅল, এটা আপনি দেখছেন, সেটা আপনি ওভারঅলে এক্সপ্লেন করবেন। আচ্ছা, বডি 1-এর ভিতরে আপনি চাইলে হচ্ছে যে এই 3টা নিয়ে আলোচনা করলেন, ঠিক আছে, এই 3টা নিয়ে আলোচনা করলেন। বডি 2-তে হচ্ছে যে এই 3টা নিয়ে আলোচনা করে দিলেন, শেষ। কিভাবে আলোচনা করতে এটা তো আমরা দেখেছি। তো এর মাধ্যমে হচ্ছে আপনারা হোমওয়ার্কটা করবেন। অবভিয়াসলি আমাদের প্রতিটা ক্যামব্রিজ বইয়ের পিছনে অ্যান্সার দেওয়া থাকে, সেটার অ্যান্সারটা আপনি খুঁজলে পাবেন। হোমওয়ার্কটা লিখে রাখেন। আমাদের হোমওয়ার্কটা হচ্ছে ক্যামব্রিজ 12-এর কত যেন, ক্যামব্রিজ 12-এর 7 নাম্বার, টেস্ট নাম্বার 7, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এটা আপনারা করে রাখবেন। আচ্ছা, যাক, হচ্ছে যে আজকে অনেকক্ষণ কথাবার্তা বলছি। কারোর কোথাও কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কনফিউশন, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমি হচ্ছে যে রেকর্ডিংটা অফ করে দিই এখন।